বলুন আপনি। আমার ওর সাথে 2016 সালে অ্যাকচুয়ালি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ও আমার ফেসবুক আইডিতে। তো আমি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। দেন ওর সাথে হাই হ্যালো পর্যন্ত আমাদের কথাটা কন্টিনিউ চলে। প্রথম এই পর্যন্তই ছিল। তারপর ও এসএমএস দিত কেমন আছো, আমি লিখতাম হ্যাঁ ভালো, তুমি কেমন আছো। তো কন্টিনিউ ভাবে কথা বলতে বলতে আমাদের একটা গুড ফ্রেন্ডশিপ মানে আমাদের মধ্যে তৈরি হয়, বন্ডিংটা ভালো যায়। তো তারপর দেখা গেছে আমরা কয়েকদিন পর পর দেখা সাক্ষাৎ মিট করতাম, খাওয়া দাওয়া একসাথে ঘুরতাম, খুব ভালো একটা বন্ডিং যায় আমাদের মধ্যে। অ্যাকচুয়ালি ওর ফ্যামিলি কিছু প্রবলেম ছিল, ও আমার প্রায় সময় আমার সাথে শেয়ার করতো, ইভেন আমিও করতাম, যেহেতু আমার আম্মা নাই। আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার মা। তো আম্মা মারা যাওয়ার পর ওর সাথে আমার একটা পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে, যেমনি হোক। আর একটা কথা বলে রাখি, সবাই বলি নাই, ও আমার এলাকার মধ্যে আড্ডা মারতো, বিকজ ওর আমি আগে থেকেই দেখতে পারতাম না, মানে কিছু একটা প্রবলেম ছিল, এটা আমি না বলি তো ভালো, মানে ওর আমি একদমই দেখতে পারতাম না। এটা আমি ওর বিতেও বলছিলাম নক করে, যে তোমার এই কারণে আমি তো তোমার নিয়ে সবসময় ব্যাড হ্যাবিট, সবসময় তোমার এই জিনিসটা নিয়ে আমি তোমার দেখতে পারি না, তো হাসতো। তো যাই হোক, ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়, ভালো একটা সময় যায়, টাইম স্পেন্ড করি। তো এরকম করতে করতে একদিন আমার হঠাৎ করে বলতেছে ওর প্রোফাইলে, হ্যাঁ ওর প্রোফাইল ঘাটার পর একটা বেবির মানে একটা মেয়ের বাচ্চার ফরওয়ার্ড করা ছবি। তো দেখে আমি বললে এটা কে? তো বলে তুমি জানো না এটা কে? আমি কই না, এটা কে? তো বলে এটা আমার বেবি। তো আমি বিবাহিত সেটা জানতাম, বাট বাচ্চা আছে আমি এফবি থেকে দেখার পর জানি যে ওর একটা বাচ্চা আছে, হ্যাঁ, তো মেয়ে বাচ্চা। তো দেন ওর সাথে কথা হয়, ওটা আমার কাছে ফেটা ছিল না, সে আমার ফ্রেন্ড লাগে, সে বাচ্চা আছে, তারপর বিবাহিত, ওটা তো আমার দেখার বিষয় না, ফ্রেন্ড তো ফ্রেন্ডই। তো ওর সাথে কথা হয় কন্টিনিউ, ও আমার সাথে কথা বলে, ভালো একটা বন্ডিং। তো হঠাৎ করে না আমার বলে, দোস্ত দেখ না, আজকে না তোর ভাবি এই কাজটা করছে। কি করছে? এই যে দেখ, আমার একটা ডিম ভাইজা দেয় না, আমার সাথে ভালো ব্যবহার করে না, সারাক্ষণ আমার বাবারে নিয়ে বিজি থাকে, আমার একটু সময় দেয় না। তা আমি বলি, সবসময় যে তুই ভাবে দোষ দেশ, তোরও তো কিছু ভালো থাকতে পারে, তাহলে তুই তোর গুলো চেঞ্জ কর, তোর কি কি সমস্যা আছে তুই তার সাথে সরাসরি বললে এটারে তুই একটা সলিউশনে আয়। তো এরকম যায় কয়দিন, ঠিক কয়দিন পর আবার সেম প্রবলেম। তখন তো বাধ্যতামূলক আমার বলে, দোষ এরকম করে কেমনে থাকুম, এভাবে তো দোষ থাকা যায় না, আমার বোর সাথে আমি কি করুম। আমি কি করবি সেটা তো আমি দোষ গার্জেন না, তুই তোর বাবা মারে বল, আর তুই তোর শ্বশুর শাশুড়িও বল, বিকজ তারা তো রিলেটিভ, তাদের ছাড়া তো আর তুই আগে কিছু একটা ডিসিশন নিতে পারবেন। আর আমি তো তোর রিলেটিভ না, আমি তোর ফ্রেন্ড, আমি তোর একটা ভালো মানুষ হিসেবে সলিউশন দিব, তুই অ্যাডজাস্ট কর। আমি এই কথাটাই কন্টিনিউ করে বলতাম। তো একদিন অনেকদিন যায় এরকম বলি, এই ঠিক এই খারাপ। একদিন আমার বলে, আচ্ছা দোস্ত তোর হইলে তুই কি করতি? এই কথাটা আমারে বলে। আমি তো, দোস্ত দেখ, যদি আমার বিষয়ে বলস, আমারটা তো আলাদা, আমি তো আর ম্যারেড না, আমি আনম্যারেড, আমি ওই তোদের মতো সিচুয়েশনে পড়ি নাই। হ্যাঁ, বয়ফ্রেন্ড নিয়ে যদি বলস ওইটা আলাদা একটা সাবজেক্ট, দেখা যায় ঝগড়াঝাটি, আবার কন্টিনিউ রিলেশনটা যায়, সবসময় তার এক থাকে না, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা তার জানি না, আর তোদের একটা বাচ্চা আছে, তো এই জিনিসটা তোর মাথায় অলওয়েজ রাখতে হবে। তো যাই করস বুঝা করিস। তুই কি করতি? আমাকে না ভালো লাগলে বাবা বাসা চলে যেতাম, আর কি করো, ঝগড়া তো রোজ রোজ করা যায় না। তো ও বলে, হ্যাঁ ঠিকই বলছিস। তো ও এরকম একদিন শুনি ওর মানে ওয়াইফের সাথে এমন ঝগড়া লাগছে, যতটুকু আমি শুনছি, ও বলে ঝগড়া করতে করতে বলে একদম নিচে, মানে একদম বাড়ি থেকে বের হয়ে যায়, এই অবস্থা। বলে আমি আজকে আর বাসায় যাবো না, যা হওয়ার হইব, বাড়িতে যাবো না, রাস্তায় থাকুম, দরকার হইলে আর বাসায় যাবো না। তা আমার ফোন দিছে, আমি বলে, দোস্ত তুই যেটি কস, তোর তো একটা বেবি আছে, এটা চিন্তা করে হইলো বাসায় চলে যা, এই পাগলামের কোনো মানেই হয় না, এটা কোনো কথা বল, ও আমার সাথে এরকমটা করতে পারে, বউ হিসাবে আমার কোনো সম্মানই দেয় না, আমি যে তার হাজব্যান্ড। তাই আমি বলি, শোন, সবসময় খালি তুই হ্যার দোষটা দেখ, তোর দোষটাও দেখ, তুইও তো বদমেজাজি হয়তো বা, হ্যাঁ কি কারণে এরকম হয়ে গেছে? হ্যাঁ আমি ছেলে, আমি তো করবোই, ও মেয়ে মানুষ, ও তো একটু বুঝলে কি হয়। আমাকে সবসময় তো সব মেয়ে মানুষ তো এক না, মন মানসিকতা ম্যাচুরিটি এক হয় না, হয়তো বা এখন বুঝতেছে না, এক সময় বুঝবো, অ্যাডজাস্ট কর। তো একদিন এরকম করতে করতে অনেকদিন যায়, যাওয়ার পর একদিন ও বলে কি, না আর সহ্য হচ্ছে না, ওর সাথে আমি থাকুমই না দোস্ত, একেবারে সত্যি এবার আমি থাকুম না।
তখন আমি ওর বন্ধু হিসাবে দিই, আচ্ছা দোস্ত দুই দুই না থাকোস, তাহলে একটা কাজ করতে পারোস, তুই ভালো একটা মেয়ে দেখে তোর ফ্যামিলিরে বল বিয়ে টিয়ে করে নে, ওর ডিভোর্স দিয়ে দে, কিন্তু ডিভোর্সটা তো দিবি, সমস্যাটা তো হইব তোর বেবি। আমি এই কথাটা ওরে বলি, অ্যাডজাস্ট না হইলে কি করবো, আমার বাচ্চা আমার কাছে থাকবো, আমি কি করুম কো, আমার তো বনে না। তা আমি আর ভালো শান্তা, আমার একটু কিছু প্রশ্ন ছিল, যেটা আমার মনে হয় অনেকে এসএমএস করছে। ধরেন আপনি ওই সময় কি পড়াশোনা করতেন? না ভাইয়া, আমি ওই সময় পড়াশোনা করতাম না, আমার মা তো মারা যায় রিসেন্টলি, আমার মার কারণে আমার পড়ালেখাটা গ্যাপ যাইতে হয়েছে, কারণ আমার মা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার 3 বোন, আমার আব্বু আর আমরাই, আর কেউ না। আপনি কি সবার বড় বা ছোট? না না, আমি সবার বড়, আমার একটা মেয়ে তো আছে আর একটা ছোট। আচ্ছা, আপনি সবার বড়। জি। আপনারা 3 বোন আর আপনার কোন ভাই নেই? না, আপনার বাবা, এই হচ্ছে আপনার ফ্যামিলি। হ্যাঁ, এটা আমাদের ফ্যামিলি। আচ্ছা, সো ওই সময়ে কি আপনি কোনো রিলেশনশিপে ছিলেন, মানে কোনো বয়ফ্রেন্ড ছিল আপনার লাইফে? আমি তো ফান করতাম, বুঝছেন, আমি একটা দুষ্টু টাইপের, একটা দোষীমে ধরতে পারেন, আমি খুব ফানি, আমি কোনো রিলেশনে সিরিয়াস ছিলাম না। হ্যাঁ, ফান বলতে হ্যাঁ মজা নিতাম, কিন্তু আমি কখনো কারোর লাইফ নষ্ট করি নাই, বা কারোর ড্রিম দেখাই নাই, বা কোনো সর্বনাশ করি। বাট জাস্ট আমি যখন বুঝতে পারতাম সে আমার পক্ষে উইকনেস, আমি বলে দিতাম, দেখ দোস্ত, আমি তো তোরে দোস্ত হিসাবে দেখছি, দেখছে আমি তোরে নিয়ে মানে হাজবেন্ড ওয়াইফ বলো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো, এরকম কিছু না। আমি যেটা আপনাকে প্রশ্ন করেছি, ওই ভদ্রলোক তো ম্যারিড, এবং আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনি তার বন্ধু, এবং ব্যাপারটা বন্ধুত্বই ছিল, কিন্তু আপনার লাইফে ওই সময় কি আর কেউ ছিল কিনা? না না, আমার লাইফের মধ্যে ও যখন ছিল, হ্যাঁ একজনের সাথে আমি রিলেশনে ছিলাম, এটা ঠিক, কিন্তু ওটা জাস্ট আমি ফান, সিরিয়াস না, কারণ আমরা তো আমি তো আগেই বলছি, মানে আপনি আসলে বন্ধুত্ব ব্যাপারটাকে হয়তো মেনটেন করতেন, একটা সময় সেটা যদি রিলেশনশিপে চলে যেত আপনি সেখান থেকে বেরিয়ে আসতেন, মানে আপনার কথা অনুযায়ী যে হচ্ছে আপনি হয়তো বা অনেক সময় অনেকের সাথেই, মানে এইটা আপনার দিক থেকে রিলেশনশিপ না, মানে সিরিয়াসলি ছিল, বাট হয়তো আপনি সম্পর্কে জড়িয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এটা আমি ফানের দিকে দেখতাম, বুঝছেন, সিরিয়াস না। আর আমি জানি না, আমি কখনো অ্যাটলিস্ট আপনারা বিলিভ করবেন কিনা ভাইয়া, আমি বিয়ের প্রতি সিরিয়াস ছিলাম না। আচ্ছা, মানে আপনার কাছে জীবনটা ছিল খুব ফান, এবং সেখানে আপনি হয়তো কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন, কিন্তু সেই সম্পর্কগুলোকে আপনি সিরিয়াসলি নিতেন না। আচ্ছা, এই অবস্থায় এই মানুষটির সাথে কি আপনার সম্পর্কটা বন্ধুত্বই ছিল? হ্যাঁ, বন্ধুত্ব ছিল, আমি আসতেছি, ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়, বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে একটু বেশি হয়ে গেছিল এক সময়, এটা আমি অ্যাটলিস্ট অনেস্ট, আমি এখানে আসছি লুকানোর জন্য না। তো ধরেন আমি একটা ভুল করে ফেলছি, বিয়ের আগে একটা আমি ভুল করছি, যেটাই হোক সেটা আপনারা বুঝতে পারতেছেন সবাই। মানে আপনি বিয়ের আগে তার সাথে বন্ধুত্ব থাকা অবস্থায় কি আপনি তার সাথে ফিজিক্যাল রিলেশন? হ্যাঁ, ফিজিক্যাল একবার। হ্যাঁ, সেই সম্পর্কটা কখনো প্রেমে পরিণত হয়নি? না না, তখন প্রেমে পরিণত অলমোস্ট হইছে। তাহলে আমি ওই জায়গাটাকে আগে শুনতে হবে যে কিভাবে সেটা প্রেমে রূপান্তরিত হলো। আমি বলি, তো ও ওর বউর সাথে থাকবে না, হ্যাঁ, তখন ও আমারে একদিন বলে যে, আমি বলি ওরে, দেন তুমি বিয়ে করো, মানে কারোরে দেখা ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। তো সেই সময় সে আমার বলে, মানে তখন আমাকে বলে না, তাৎক্ষণিক কয়েকদিন পর আমার সাথে ঘুরতে বের হয়, তখন বলে আমার তো তোরে ভাল লাগে, আমি তো তোর মতো একটা মেয়ে চাই যে আমার সব বুঝে জানে, যেমনটা আমি চাই আর কি, বুঝছো, মানে স্মার্ট থাকে, মানে আমার যেগুলা বলছে আর কি, মেয়ে পড়ানোর জন্য হয়তো অনেক ছেলেরা বলছে, আমি জানি না, বাট ও আমার যেগুলো বলছে, আমার হাসি না দেখলে ওর ভালো লাগে না, আমার চোখ না দেখলে ওর ভালো লাগে না, আমার গালে গাল, মানে আমি হাসলে আমার গালটা একটু হয়তো মানে টোল না, মানে ফুললে এটা ওর ভালো লাগে, মানে আমি বলতাম এটা কোনো কথা, এত কিছু থাকতে তোমার গালে আমার হয়, এটা তোমার ভালো লাগে, তো আমি হাসতাম। তো এগুলা বলে, তো এগুলা বলতে বলতে আমার ওর প্রতি মানে আমি ইগনোর করা শুরু করি, যখন আমার একবার বিয়ের প্রস্তাব দেয় যে তোরে আমি লাভ করি, তোরে আমি বিয়ে করতে চাই, তখন আমি ওর সাথে টানা 2 দিন না 3 দিন ওর সাথে কথা টোটালি অফ ছিল আমার। তারপর ও আমারে ফোন দেয়, তখন বলি আমি একটু ব্যস্ত, মানে ইগনোর করতেছিলাম, তো আমাকে ফোন করে বলে আচ্ছা আজকে আয়, আমি তোর সাথে মজা করছি, বন্ধু বন্ধুর সাথে মজা করে না, ফান করছি, আয় তোর সাথে কথা আছে। আমি বলি দোস্ত আজকে তো বিজি, আজকে না, আমি কাল পরশু আসি। কয় না তুই আজকে, তো যাই, আমি ঘন্টা খানিক পরে মনে হয় ওর সাথে আমি মিট করি, দেন যাই ঘুরি, খাই, তারপরে ও আসি, ওদিন আর সেদিন আর এই টাইপের কথা কখনো বলে নাই। তো তার কয়েকদিন পর ও আমার সেম আবার এই প্রশ্নটা করে, তো করার পর মানে আমি ওর সাথে মানে কি বললাম, আমি নিজেই মানে বুঝতেছিলাম না। হ্যাঁ, লাইক করতাম, ঠিক আছে, এটা সত্যি কথা, ওর প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করতো, এটা মিথ্যা কথা, অনেস্ট আমি বলতে পারবো না, এটা অনেস্ট। ভালো লাগা থেকে তো ভালোবাসা হয়, কিন্তু ওরা ভালো লাগে। আচ্ছা, তো
বলি নাই সেদিন, ও আমার কিছু বলে না, আমি বলি না। ওই টাইপের কথা বলার পর আমরা দুজন বাসায় চলে আসি, তো ও আমার ফোন দেয় না। ওর সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? ওর বয়স এখন 32 চলে। আচ্ছা। হ্যাঁ, যতটুকু জানি, আমি এতদিন জানতাম ওর 30, Okay. বাট ওর বাসায় যা জানি ওর 32 চলে। আমার বয়স 70+, মানে আমি 27-এর বেশি, হ্যাঁ, 27। 27 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। আর কদিন পর 28 আমি Okay, কন্টিনিউ okay, হয়ে okay, যাবো। okay. তো এটাই তো, মানে ওর সাথে আমার এইগুলা নিয়ে আমার কখনো, মানে এই বয়স নিয়ে এখনো আমি কি করি নাই। জি, তো ওর সাথে কথা বলতে বলতে, মানে ও আমার এই কথা বলার পর হঠাৎ করে আমার সাথে কথা বন্ধ করে দেয়। তো ইভেন আমিও বন্ধ করে দিই, কিন্তু একটা জিনিস রিয়েলাইজ করি, ভাইয়া মিস করি, আচ্ছা প্রচুর মিস করি, প্লাস কান্না করতেছিল আচ্ছা। যে একটা মানুষ কন্টিনিউ কথা বলে, এখন আমার সাথে কথা বলে না। ওকে। কি কারণে কথা বলেন না? তোর সাথে আমি ওই জিনিসটা ইগনোর করতাম, এই জিনিসটার জন্য কথা বলে না। মানে আপনাকে সে প্রেমের প্রপোজাল দিয়েছে, আপনি সেটা অ্যাকসেপ্ট করেন নাই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য সে আপনার সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করছে। কিন্তু ওই সময় আপনি খুব মিস করছেন। হ্যাঁ, তার আমি খুব মিস তারপরে করি। কি হলো? তারপরে আমার বোনের নাম্বার দিয়ে, ছোট বোনের নাম্বার দিয়ে ওর ফোন দিয়ে, নিজের নাম্বার দিয়ে দেই নাই। ফোন দেওয়ার পর ও বলে, হ্যাঁ এতদিন পর মনে পড়ছে তাহলে। তা আমি বললি, তুমি তো আমার একটা খবরও নিলা না, একটু জিজ্ঞেস করলো না বেঁচে আছি না মরে গেছি। তো ও বলে যে না, দেখলাম যে আমার জন্য কি তোমার কোনো ফিল হয় কিনা। আচ্ছা। তা আমি বলি, ফিল হয় কিনা এর মতলব এই যে একটা মানুষ 3-4 দিন ধরে মানুষ ফোন দেয় না, তুমি একটু খবরও নিবা না? কয় না, আমি তো অনেক ট্রাই করলাম, তোমার মনে তো জায়গা করতে পারলাম। এবার চিন্তা করছি, এবার যদি তুমি মানে ফোন না দাও, আর তোমার সাথে আমি পরে করব, মানে আরো 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 হার্ট করে আমার পরে মানে ও ফোন দিবে, মানে আমার এমন একটা আশ্বাস দিতেছে আর কি। আচ্ছা যাই হোক, তো তখন আমার বলে তুমি কই? আমি বলি আমি তো বাসায়। আসো দেখা করি। না, এখনো কি দেখা করবো, আমার শরীরটা ভালো না। ওটা মিস্টেক বলি, আসলে অসুস্থ ছিলাম, আমার শরীর আসলে অনেক অসুস্থ ছিল, মানে টেনশনও ছিল, প্লাস অসুস্থ হয়ে পড়ি। আসো দেখা করি। আমি এখন দেখা কোথায় করবো? আমরা এলাকায় থাকি, একই এলাকায় থাকি, তুমি বের হও, আমরা দেখা করি। তো দেন তখন লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজে বলির মধ্যে, মানে আমরা দুজন যা দেখা করি, আমার খেয়াল আছে। তো আমার বলে, আল্লাহ কি হয়েছে তোমার, এই কয়দিনে 3 দিনে এই অবস্থা, 3-4 দিনে এই অবস্থা করে ফেলছো, এমন অসুস্থ হয়ে গেলা? আমি কই হ্যাঁ। তখন না আমি ওর দিকে তাকায়, কেন জানি আমার চোখের মধ্যে অটোমেটিক পানি চলে আসছে, আমি জানি না কেন। তখন মানে ওরা দেখে আমি একটু সুস্থতা ফিল করতেছিলাম, মানে একটা প্রশান্তি আছে না, রিল্যাক্স, এমন একটা ফিল করতেছিলাম। তো আমারে কয় আচ্ছা যাও, আর কোনোদিন এরকম করবো না। ও হঠাৎ বলছে, আমি কিছু বলিনি, ও আমারে দেখা মানে ওর হয়তো মায়া লাগছে, বলে আমি আর আচ্ছা এরকম কাজ করবো না। আমি কই না, কেন জানি তুমি আমাকে ফোন দাও না, আমি আবার স্মরণ মনে বলে দিছি, আমার না খুব না খারাপ লাগছে, আমি না জানি না কেন। আচ্ছা, এই যে কথাগুলো হচ্ছে আপনার পরিচয় থেকে, এই কথাগুলোর মধ্যে মানে কতদিন সময়, মানে আপনাদের এই যে ফেসবুক পরিচয় থেকে এই অবধি? এই অবধি মনে করেন 4-5-6 মাস। 6 মাস। তাহলে এই 6 মাস আপনাদের ফোনে টোনে কথা হতো, মাঝে মাঝে দেখা হতো? কথা হতো, দেখা হতো, মানে ওই যে 3-4 দিন আগে তো একবার আমি করছিলাম খেলাস, আমি তো বললাম স্টেট, তারপরে ওই যে ও করলো, ও করার পর আমি আরেকবার মনে হয় করছিলাম, কিন্তু তখন আবার এইগুলো না, বিয়ে নিয়ে কোনো কথা না, একটু ঝগড়া করে মনে হয়। মানে এই 6 মাসের সম্পর্কটা আমি ধরে নিতে পারি বন্ধুত্বের সম্পর্ক। হ্যাঁ, বন্ধুত্ব ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আপনি কান্নাকাটি করলেন, তো সে তার সাথে দেখা হলো, তারপরে কি হলো? তারপরে ওই যে কন্টিনিউ আমি কথা বলতেছি, তো তখন আমি বললাম যে দেখো, বলে তুমি এখনো বুঝো না, তুমি। আমি তো বুঝি না। তা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার লাভ করি, তুমি তোমারে করো। আমি মনে হইতেছে আমি করি, কিন্তু এখন কিভাবে কি বলো, আমার ফ্যামিলি তো মানবে না। আর তুমি একটা ম্যারিড পার্সন, তুমি তো বলছো তোমার বউ ছাড়বা, তুমি যদি বউ না ছাড়ো তাহলে তো আমি করবো না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, প্রেম করে যাবো সারা জীবন, এটা তো সম্ভব না, তাহলে কষ্ট পেলে একবারই পাই। আমি এটা বলছি, 3-4 দিন কষ্ট পেয়েছি, ময়রা তো আর যাবো না, এটাও বলছি আমি। তাহলে এক কাজ করি, মুভ অন করি। ওরা বলছি না, আমি তো তোমার ভালোবাসি, এই না আমি আমার বউর সাথে থাকবো না। ও আমার এই ড্রিমটা সবসময় বলছে, এটা কন্টিনিউ বলছে, ও যে ওর বউর সাথে সাথে থাকবে না, কন্টিনিউ আমার বলতো। আচ্ছা ঠিক আছে। তো এরকম করতে করতে আমাদের ফ্রেন্ডশিপ থেকে এখন বললাম আমরা কাপলস, লাভার। তো এরকম করতে করতে আমাদের অনেকটা সময় যায়, ঘোরাফেরা, মাস্তি, এর মধ্যে দিয়ে আমাদের রিলেশনের মধ্যে দিয়ে, মানে আমি বিয়ের আগে কথা বলতেছি, ওর সাথে আমার একটা ডিপ রিলেশন হয়ে যায়। হ্যাঁ, ভুল আমি করে ফেলি। এখন তো আমার ওটা ছাড়া চলেই না, যেহেতু ভুলের জন্য বলে না যায়, ওর তো আমি ভালোবাসতাম, ইভেন বাসি। তা এখন ওরা আমি বলি যে কি তুমি কি আমার সাথে রিলেশনটা কন্টিনিউ রাখবা? তোমার যদি রাখার ইচ্ছা থাকে তাহলে তুমি আমার বিয়ে করো, আর নাহলে ভাই আমার ছেড়ে দাও।
Okay. কারণ কন্টিনিউ একবার ভুল করছি দেখে তো আর কন্টিনিউ সারা বছর ভুল করতে পারবো না, মোড়ও তো আর যাবো না। স্ট্রেট বলছি আমি, ওর কষ্ট হইলো বাইরে হয়ে যেতে পারতাম। আচ্ছা। তো ও বলে না আমি তোমার বিয়ে করবো। তো এরকম করতে করতে আরো 2-1 মাস যায়। তো যাইতে যাইতে 2016 শেষ, 17 রানিং হয়ে গেল। তো তখন আবার ওর সাথে কথাবার্তা বলতেছি, ভালো একটা বন্ডিং আমাদের, ভালো একটা সম্পর্ক। তো এর মধ্যে দিয়েও মানে দুষ্টামি করে, তোমার তোমার আসো অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, কিন্তু ভালো আসো পার্টি সার্টি করি, মানে দুষ্টামি করতেছে। তা আমি সিরিয়াসলি বলি, বাবা যেখানে দিছে বিয়ে করবো, যখন তোর এই মতলব তাহলে আমি করি, সমস্যা কি? ও ফোন দিছে, আমি তো তোমার সাথে মজা করছি বেবি, তুমি কি সত্যি সত্যি সিরিয়াসলি করবা? আমি কি তুমি বলতে পারবা, তাহলে আমি করতে পারবো না কেন? আর আমার তো কিছুটার নাই, একটা ভুল করছি ফাইন, একটা ভুল করছি ফাইন, হ্যাঁ ভুল মানুষ করে, হ্যাঁ আমি এটার জন্য গিলটি ফিল, অ্যাটলিস্ট সরি, আল্লাহর কাছে মাপ চাইছি, ভুল করছি আমি, এটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমি ভুল করছি, আজকে আমি মন থেকে বলতেছি আমি অনেক অনেক সরি। আসলে এই ভুলটা যাতে আর কেউ না করে, ভুল তো মানুষই করে না, তো ভুল করছি। তো ও আমারে মানে আবার রিয়ালাইজ করায় যে আমারে লাভ করে, এরকম কিছু বুঝায়। তারপর এরকম করতে করতে মনে করেন 5-6 মাস চলে যায়, আরো চলে যায়। হ্যাঁ, তো কন্টিনিউ আমাদের রিলেশনটা ভালোই যাচ্ছিল। তো হঠাৎ করে একদিন আমারে বলে কি, আসো আজকে বিয়ে করবো, আমি অলরেডি মানে আসো বিয়ে করবো। তো তখন 2017, হ্যাঁ চলে আসে অলরেডি 2017 ডিসেম্বরের 5 তারিখ আমাদের বিয়েটা করলাম। ভাই আরেকটা কথা বলি, দুবার হয়েছে, কেন হয়েছে সেটাও ডিটেলস আমি বলবো। তো বিয়ে করি, তা আমি ওরে জিজ্ঞেস করছিলাম তুমি কি ওরে সবকিছু করছো ঠিকঠাক? ও বলছে হ্যাঁ, ওর সাথে মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনাকে ডিভোর্স হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি ওরে জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, বলছে ওই ভদ্রলোকের বাচ্চা কয়টা বল? ভাইয়া আমি তো একটা বাচ্চা দেখা আচ্ছা, জানি, একটা বাচ্চা হ্যাঁ জানতেন। ওকে। একটা বাচ্চা দেখা ডিভোর্সই হয়ে মানে জানি ডিভোর্স দিছে। তারপর শুনবো আমরা, আমি জাস্ট এইটুকুই হ্যাঁ। জানলাম যে একটা বাচ্চা ছিল আপনি জানতেন। হ্যাঁ একটা মেয়ে ছিল। আচ্ছা, তখন আপনি ডিভোর্স বললেন? হ্যাঁ, ও বলছে ডিভোর্স দিছে। ওকে ওকে। তো আমি ওরে বিলিভ করে মানে বিয়েটা করে ফেলি অলমোস্ট। মজার ঘটনা শুনবেন, যখন আমার কাজী বলে যে বিসমিল্লাহ মানে কবুল বলো, আমি ওর ওদিকে তাকায় বলি আমি কি কবুল বলবো, বিকজ আমার কোনো এক্সপেরিয়েন্সই ছিল না, আমি তো কখনো বিয়ে করি নাই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তখন আমি ও বলে কি তুমি কি পাগল, তুমি কাজের সামনে এগুলো আমারে বলতেছো? কাজী আবার বলে ভাবি আপনি ওরে বলেন কেন, আমি যেটা বলতেছি অ্যাটলিস্ট আমারে বলেন। তা আমি হাসা দিই, তো হাসে কি তুমি না আমার আগে তো বলবা এগুলা হয়েছে। আমি তো কখনো আসলে জানি না কিভাবে বলতে হয়, আসলে আমি নার্ভাস হয়ে গেছি। আগে বিয়ে হয়নি, আপনি কি করে জানবেন? এটা খুব স্বাভাবিক। না স্বাভাবিক, এই জন্য মানে কাজী আমার প্রশ্ন করে আমি ওরে জিজ্ঞেস করি। ওখানে কে কে ছিলেন আপনারা? ওখানে 2জন কাজী ছিল, কাজীর সাথে একজন ছিল, কাজী ছিল মানে ফার্স্ট যেটা করি, আর ও ছিল, আমি ছিলাম, আর 2জন সাক্ষী মেবি কাজী আনাইছে। মানে না আপনাদের পরিবারের বা না, না, আমার বন্ধুদেরও কেউ ছিল না? না না, আমার ফ্রেন্ড সার্কেলে ছিল না, ওর ফ্রেন্ড সার্কেলে কেউ ছিল ছিল না। না, এটা সত্যি কথা, অনেস্ট। তারপরে কি হলো? বিয়ে হলো। আচ্ছা। বিয়ে হওয়ার পর তো আমার ফিলিংস নাই যে বিয়ে করছি, বুঝে নাই, কারণ হঠাৎের উপরে সবকিছু। হ্যাঁ। তো আমি বলি চলো তোমার বাসায় তুমি যাও, আমার বাসায় আমি যাই, আর ঘুরে কি হবো, বিয়ে তো হয়ে গেছে, মানে আমার কাছে মানে তেমন কিছু না, বিয়ে তো হয়ে গেছে, যাও তোমার বাসায় তুমি যাও, আমার বাসায় আমি যাই, বিকজ আমি তো আর একসাথে থাকতে পারবো না। তো ও বলে আরে বিয়ে করছি এখন ঘুরুম না, চলো কিছু খাই গিয়া। আমি কি দূর কি খাবা, আজকে আর খাইতে হবে না, চলো জায়গা না। পরে ও আমারে রিক্সা নিল, তারপরে মনে হয় মেবি আমি সর্বপ্রথম ওই হাতের জেল টিএসি এগুলা এরিয়া মানে আমি ঘুরলাম, ঘুরে উঠে ও আমারে খাওয়াইছে। হ্যাঁ কিছু খাইলাম, খাওয়া দাওয়া করে তখন যার যার বাসা চলে গেছি। এই দ্যাটস ইট, এটাই হলো আমাদের বিয়ের দিন। হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিন এগুলো শেষ। তারপর আমাদের বিয়ের মাসখানেক পর, আচ্ছা এই বিয়েটা অবধি একটু আমি যদি সামারি করি, তো আপনার এই জায়গাটায় আলটিমেটলি এই যে বিয়ে অবধি যে আসলো, বিয়েটা হলো, এই বিয়ের তারাটা আসলে আপনি দিয়েছিলেন? হ্যাঁ, তাই না? যখন আমি ওর বিয়ে তারা তো আগে দিতাম না, আগে ও দিত। আচ্ছা, আমার যখন ওই যে একটা ভুল কাজ করি, মানে আমি যদি বলি সহজ কথা হচ্ছে যে প্রথম দিকে আপনার সাথে যখন প্রেমের সম্পর্কটা গড়ে উঠতেছিল তখন উনি আপনাকে বিয়ে করবে এটা বলতো। হ্যাঁ হ্যাঁ, আর একটা পর্যায়ে আপনার যখন তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে সেদিন থেকে আপনি তাকে খুব বেশি বিয়ে করো, এবং ওই আপনার তার আগে না আমি জোর করি নাই ভাইয়া, আমি বলছি যদি তুমি বিয়ে করো আসি, ওকে, আর যদি জান বিয়ে না করো মুভ এখান থেকে আমাদের দিয়া, বিকজ কেউ জানে না হাই। আচ্ছা, কিন্তু তোমার সাথে আমি ফ্রেন্ডশিপও রাখতে পারবো না। কিন্তু সেই সময় যখন এগুলা বলতেন আপনি তাকে, তখন সে কি বলতো? সে বলতো না আমার তো তোমার ছাড়া চলে না, আমার তো তোমার লাগবে, আমি তো তোমার সাথে থাকতে পারবো না, ওইগুলো আমার বলতো। আচ্ছা, এবং ওই যে আপনার এই ফিজিক্যাল প্রথমবার রিলেশনশিপ থেকে আপনার এই বিয়ে, এইটার মধ্যে কতদিনের সময়?
কতদিন সময় লাগলো এই ডিসিশনে আসতে? এই ডিসিশনে আসতে মিনিমাম 2 মাস। 2 মাস সময় লাগছে। 2 মাস। এবং এই 2 মাস সময় কি আপনার সাথে তার যখন কথা হইতো জি। তখন উনি আর বিয়ের কথা বলতেন নাকি আপনাকেই বলতে হতো? না, উনি বলতো না যে তা না, উনি বলতো। আচ্ছা। উনি বলতো আমাকে একটু সময় দাও, আমার কাছে কোনো সময় নেই, না হলে তুমি এপার না হলে ওপার। বিকজ আমি একটা জিনিস, আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছে ভাইয়া, কারণ আমি সবসময় জানতাম ছেলেরা এগুলো করার পর বিয়ে করে না। আচ্ছা। তা আমার শিওর তো ছিলাম যে আমার বিয়ে করবে না, আচ্ছা। এতটুকু আমি কনফার্ম ছিলাম। আচ্ছা। এটা মানে আমি বলি তা আমি জানি তুই যখন বিয়ে করবি না তো ভুল করছি, ওকে ফাইন, দ্যাটস ইট। ভুল তো করছি, যা করার করছি, আমি সাইড হয়ে যাই। তুই তোর বড় ডিভোর্স দিছস, তোর যা মন চায় তুই যদি আরেকজনের সাথে যাস চলে যা, কোনো সমস্যা নাই। বাট আমি মুভ করতে পারতাম, সমস্যা নেই। তারপরে বিয়ের দিন ঘোরাঘুরি করে চলে গেলেন। হ্যাঁ। তারপর থেকে শুনি কি হলো? তারপর থেকে ও বলে বিয়ে করছি, এখন আমাদের হানিমুন হইলো না, এর একটা কথা তো মানে মজা নিত সবসময়। আমাকে হানিমুন করবা কেমনে, ঢাকডোল ভিটায় করছো যে হানিমুনের শখ দেখো তুমি। তা আমি আবার ওর শ্বাস মারতাম, আসো আমরা ঘুরতে যাবো না। আমাকে হ্যাঁ পরে, এখন না। তো এরকম করতে করতে আমরা প্ল্যান করি কক্সবাজার যাব। তো আমাদের ফার্স্ট মানে আমরা কক্সবাজার যাই। তো আমার এক কাজিন জানতো, তো কাজিনটা আমি বলে দিই, কারণ একজনের না বলে বাসা থেকে গেলাম বের হওয়াটা আমাদের জন্য অনেকটা। আচ্ছা। তো আমি বলছি যে ওদের বাসায় থাকুম, 2-3 দিন আসবো না। আমার বাবারে বলছি, আর আমার কাজিনটাও বলে দিছি। কাজিন বলছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো কাজিনটা বলছিলাম আমাদের সাথে যাবে, তো ওর হাজবেন্ডের জানি কি একটা প্রবলেম হয়, এই জন্য যায় না। ও যেখানে যায় মানে বলে আমাদের সাথেই আছে, বিকজ ও আমাদের সাথে নাই, মানে ফার্স্ট বার। তো ওর সাথে যাই, কক্সবাজার চলে গেলাম। হ্যাঁ, কক্সবাজার চলে গেলাম। তো থাকলাম ভালোই, 3-4 দিন থাকছিলাম। যতটুকু খেয়াল আছে 4 দিনের বেশিও থাকতে পারি, মানে আমার খেয়াল নাই, 5-6 দিনও হইতে পারে আমার আসলে। এটা বিয়ের কতদিন পরে গেল? এটা বিয়ের মাসখানেক হবে। মাসখানেক হবে। আচ্ছা, আমরা একটু জানতে চাই এই জিনিসটা, যে মানে ডিটেইলসে না বললেও আপনি আমাকে একটু বলেন যে ওই ভদ্রলোক কি করতেন বা কি করেন? আচ্ছা, উনি একজন বেকার লোক ছিলেন ওই সময়। হ্যাঁ, তারপরও বেকার হইলো, ওনার আয় রাস্তা ছিল। ওনার বাবা ওনার ফ্ল্যাট, মানে যে বাসায় থাকতো ওদের একটা বাড়ি ছিল, এই বাসারও ভাড়া পাইতো, প্লাস থাকতো ফ্ল্যাটে। আচ্ছা, মানে বাবার টাকা চলে না? হ্যাঁ হ্যাঁ। এটা কি আপনি বিয়ের আগেও জানতেন? বিয়ের আগে জানতাম একটা বাসা, ভাইয়া ওর কি আছে না আছে ডিটেইলস আমি কিছুই জানতাম না। মানে আপনি যখন একজনের সাথে বিয়ের মতো ডিসিশনে যাচ্ছেন বা প্রেম করছেন, যেটাই করছেন, তো এই লোকটা কি করে, মানে তার আয়ের রোজগার কি বা তার ফ্যামিলি কিভাবে? খালি এতটুকু জানি ওর বাবা সবকিছু দিতেছে, আর অ্যাটলিস্ট ওদের বাড়ি ভাড়া টাড়া পায়, এটাও আমারে বলছে। মানে আপনি তখনও কিছু এটা ভাবেন না যে আমি এরকম একটা লোককে বিয়ে করতে যার নিজের কিছু নাই বা সে নিজে কিছু? না, আমি তো তার টাকা পয়সা দেখে বইয়ে বসি নাই ভাই। আমি চাইছি যে আমার বউ হিসাবে সম্মান একসেপ্ট করবো, অ্যাটলিস্ট আমার বাবার বাড়ি আছে, আমার তো ওরকম প্যারা নেই, বাস আমি চাইছি বউ হিসাবে স্বীকৃতি। মানে আপনার কাছে কখনো এটা মনে হয় না কি করে দরকার নাই, কি আছে আমার দরকার নেই, সংসার কিভাবে চলে সেটা না এটা জানি। ওর আব্বা চালায়, যেহেতু ওদের বাড়ি আছে, ভাড়া টাড়া দিয়ে চলতেছে, ওদের খাওয়ার কষ্ট নাই। মানে আচ্ছা আচ্ছা, ওকে, আমি জানি। তারপরে গেলেন কক্সবাজারে না? এরপরে 3-4 দিন হানিমুন করলেন, তারপরে ব্যাক করলাম বাসায়। দেন বাসায় ব্যাক করলাম, ব্যাক করার পর ও ফোন দেয় কন্টিনিউ, আমিও ফোন কথা বলি। দেখা গেছে আমাদের মেসেজটা আরো বাইরে গেল, আমাদের মধ্যে সম্পর্কটা আরো বেশি ভালো হয়ে গেছে, কথা হয়। দেখা গেছে অনেক সময় আমি ঘুমাইতাম, আমার একটা বাজে অভ্যাস ছিল কি আমি অনেক ঘুমাই, তো তখন ও ফোন দিত 10 বার 20 বার 30 বার, তখন আমার অনেক মানে হাট করে চিল্লাইতো, হ্যাঁ তোমার কি মানুষকে মানুষ মনে হয় না, ফোন দেই তুমি কি আমারে কুকুর বেলার পাইছো, যা মন চায় তা করবা, তুমি কি আমারে স্বামী হিসাবে? হ্যাঁ, নানা রকম। আমাকে তুমি এমন কথা বলো কেন, তুমি জানো না বাবু আমি ঘুমাই, আমার একটা ফালতু অভ্যাস আছে, আমি ঘুমাইলে কাউরে চিনি, মোবাইলটা সাইলেন্ট করে ঘুমাই, বিকজ আমি ঘুম ভালোবাসি। সবচেয়ে যদি তুমি বলো কারে বেশি ভালোবাসো, আমি বলবো ঘুম ভালোবাসি, কারণ আমার ঘুমাইতে খুব ভালো লাগতো। তাতে গেল সবকিছু ঠিকঠাক। তো কয়েক মাস পর মানে আমি মানে ওর সাথে মানে ঝগড়াঝাটি আবার লাগছিল। কি নিয়ে লাগলো, ও বলে মানে আমি ওরে আগের মতো সময়টা দেই না, এই কথাটা আমার বলে। মানে এটা সিরিয়াস না, ফানি। ওকে আমি তোমার চাকানোর জন্য দেখে আসো, সবাই তো প্রেম করে সুখী হয়, আজকে তোমার চাটাবো, এটা আমার বলে না, পরে ঝগড়ার পরে বলে। তা আমার সাথে ঝগড়া লাগে, কি তোমার আমি সময় দিই না, সারাক্ষণ তো তোমারই সময় দিই। হ্যাঁ, বাসায় যখন থাকি বাসায় তো ফ্যামিলির একটু সময় দিতেই হয়, আর তোমার সাথে তো 24 ঘন্টা আমি কথা বলি না, তুমিও আমার সময় দিতে পারো না, যেহেতু তোমারও বাসায় থাকতে হয়, তুমি খেলো, কত কিছু করো। তো এইভাবে তারপরে পরে বলে তোমার চেতাইলাম, দেখলাম তুমি কি করো। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে করছে, ধরেন আপনি তো আপনার বাবার একটা মেয়ে, জি, এই ভদ্রলোকের একটা মেয়ে আছে, জি, তা আপনি যখন এই যে এত কিছু করছেন,
তাকে দিয়ে তার প্রথম ওয়াইফকে ডিভোর্স দিবে সে, হুম। সেখানে আপনি ইন্সপায়ার করলেন, কারণ তাকে ডিভোর্স না করলে আমি কিন্তু আমি হ্যাঁ। প্রশ্নগুলো করবো তারপর আচ্ছা, উত্তর ওকে। দিবেন। তো তাকে ডিভোর্স দিতে হবে যদি আপনাকে বিয়ে করতে হয়। জি ওই এত কিছুর মাঝখানে তার ওই বাচ্চাটার কথা, কারণ আপনি তো একটা মেয়ে, তার একটা মেয়ে আছে আপনি বলছিলেন, জি ওই মেয়েটার কথা একবার মাথায় আসে না যে- অবশ্যই আসছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কখনো বলিনি ও মেরে ফালাই দিতে পারবো রে, যতই ডিভোর্স দিয়ে দেখ ওর খরচাটা আমি মরতে হইব ভাই, মরবো। হুম, হুম, আমি চাইছি ওর ওয়াইফের ওর বাচ্চার যথেষ্ট যা টাকা পয়সা লাগে সবও দিবে, বিকজ একটা মানুষ শোনেন, একটা মেয়ে মানুষ, জি। আমি একটা মেয়ে মানুষ, জি কারণ ডিভোর্স যতই দিয়ে দেখ একটা মেয়ে মানুষ যদি ডিভোর্স হয়ে যায় বিয়ে করতে একটা সমস্যা হইব, কারণ তার বাচ্চা আছে, বাচ্চার দিকে তাকায় যদি ও বিয়ে না করে জি তাহলে ভরা বছর তোর অবশ্যই ডেফিনেটলি দিতে হইব, জি। যে তোর আছে ও আচ্ছা। দিব না কেন, আমি আমারটা বলিনি, আমি বলছি ওরে দিতে হইব, আচ্ছা আচ্ছা আমি এটা কোনোদিনও বলিনি। হ্যাঁ। আর ও যদি বলে এখন বলে আমি ওর সংসার মানছি আল্লাহর কাছে ঠেকাতাম, ওর আচ্ছা, স্বামী নিজে আচ্ছা, বলছে, আচ্ছা, আমি আচ্ছা, ঠিক কখনো আছে, প্রবলোচনা ঠিক আছে। দিইনি। ওকে, তো তাহলে আপনি এই একটা মেয়ের বাবাকে বিয়ে করেছেন, আমি যদি জি। এইভাবেই বলি, জি জি এবং তাকে বিয়ে করার পরে আপনাদের হানিমুন শেষে ঢাকায় ফিরলেন, এবং এরপরে আপনার প্রতি তার একটা অভিযোগ ছিল যে আপনি তাকে সময় দিচ্ছেন না, জি, এরকম একটা অভিযোগ। এই সময় দিচ্ছেন না ব্যাপারটা কেন তার মনে হয়েছে বলে আপনার মনে হয়? কারণ ওই যে আমি ঘুমাইতাম বুঝছেন, আচ্ছা, এই শুধুমাত্র হ্যাঁ, ঘুমের হ্যাঁ, জন্য? ঘুমের জন্য। আবার তখন থেকে কি হলো, উদয় ভাই আমার মানে সবচেয়ে ভালো ছিল, হঠাৎ করে মনে হয় আমি কনসেপ্ট, আচ্ছা, হ্যাঁ এটা আমি কখনো বুঝতে পারি নাই, যেহেতু ওকে, হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট করার পর আমি ওরা বলি আমার এরকম এরকম হচ্ছে না, তা আমি কি করব, কয় তেমন কিছু না, এরকম হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম মানে হয়, প্রথমে ব্যাপারটা এত সিরিয়াসলি না, হ্যাঁ হ্যাঁ এরকম হয়, এটা ব্যাপার না, এটা কি কক্সবাজার থেকে ঘুরে আসা? হ্যাঁ কক্সবাজার থেকে ঘুরে আসা, হ্যাঁ। এরকম হয়, ব্যাপার না। তো আমি সিরিয়াসলি না নিয়ে মানে বসে থাকি, 1 মাস চলে গেছে আর 1 মাস যাচ্ছে, জি তখন আমার কাছে কেমন জানি না একটা গড়বড় লাগলো, বমি টমি হচ্ছে, জি। কেমন জানি জি আমার একটু ভয় লাগছে। তারপর আপনি হ্যাঁ মানে ডক্টর, কনসেপ্ট করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ডক্টরের কাছে যাই, রিপোর্ট টিপোর্ট আমার কাছে, Positive আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আমার ভাল লাগে না, তখন তো আমি ডরাই গেছি, আপনার বাসায় তো জানেন? না না বাসায় তো জানে না, ওরে বললাম, ও বলে কি তুমি কি চাও, আমি তুমি যদি যেটা বলবা সেটা, হুম। বলে কি আমারও তো এখন না, আমি বলতে ওরকম না, আমার বুঝাইতেছে আর কি, এগুলোই বুঝাইছে ও আমার জীবন, আর আমি এটাই বোকার মতো করছি, হ্যাঁ হ্যাঁ তুমি যেটা মনে করো সেটাই, মানে সব আমার উপরে দিয়ে দিত, ও রাখবো না সেটা আমার আনলিগাল বলতেছে, হ্যাঁ, বাট হ্যাঁ দোষটা আমার ঘাড়ে দিয়ে দেয়। হ্যাঁ, হ্যাঁ। তো চিন্তা করে দেখলাম আসলে হ্যাঁ কেউ জানে না, আর এই বিয়ে আমি কি বলবো, যতই বিয়ে করি হ্যাঁ, হ্যাঁ। বাসায় আমার বাবা জানে না, দুইটা সে না বোন, ওদেরও তো বিয়ে দিতে হবে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে সমস্যা নাই, তেমন কিছুই না, তোমার আমি কিছু ওষুধ দিই, ওগুলা খাও। আচ্ছা, মানে আপনি বাচ্চাটাকে অ্যাভয়েড করবেন আর কি? হ্যাঁ ওষুধ দিছে, তারপর ডক্টরের কাছে যাই, যাওয়ার পর তারা কি করছে আই ডোন্ট নো, মানে হ্যাঁ, আমার ওরকম জি। কষ্ট হয়নি, বিকজ আমার কম ছিল, জি ওরকম আল্লাহর রহমতে কোনো প্যারা হয়নি, মানে ওটা শেষ, ক্লোজ। ওই সময় আপনার কষ্ট হয় না? মানে এই আমি শারীরিক কষ্টের না, কথা বলছি না, আসলে মানসিক হ্যাঁ কষ্ট? মানসিক না, আমি অনেক কান্না করছি, আমি ওরা বলছি যে আজকে তোমার কারণে আর আমার বোকামির কারণে যে কাজটা করছি এটা একটা পাপ করছি। এই বাচ্চাটাকে অ্যাভয়েড করলেন, তারপর কি হলো? তারপর আমি অনেক গিলটি ফিল করি, অনেক কান্না করি, ওরা বলি যে আজকে নিজে হয়ে মানে নিজের বাচ্চা নিজে খায় ফেলছি, এই টাইপের। গত 1 মাস 2 মাস আমার অনেক কষ্ট লাগে, মানে খারাপ লাগে, আসলে লাগে, আসলে আমি তখন ফিল করি আসলে মাত্র একটা জিনিস আমার মানে আসে, আমার আসার আগেই আমি ওটারে মানে এই কাজটা করছি আজকে, আর যার কোনো দোষ নাই, নিজের আত্মসম্মান বোধ বাঁচানোর জন্য যার কোনো দোষ নাই তার সাথে আমি অন্যায় করছি, এই গিলটিটাও আমার আছে, এটাও আমি অন্যায় করছি, যেটা আসলে আমি আল্লাহ যদি আমার মাফ করে ছাড়া আর কোনো উপায় নাই, ভুল তো আমিও করছি, কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও এটা নিয়ে কোনোদিন গিলটি ফিল করে না, এটা হয়, এটা ব্যাপার না, ওর কাছে কোনো আমি যে করছি ওর কাছে কোনো ব্যাপার না, এটা হয়, এটা মেয়েদের হয়, এটা কোনো ব্যাপার না। তারপর কি হলো? তারপর ওর সাথে কথাবার্তা টোটালি আবার কন্টিনিউ, সবকিছু ঠিকঠাক, সবই ভালো যাচ্ছে। তখন আমি ওর ওর একটা জিনিস শুরু হলো, ড্রিঙ্কস করা, মাঝে মাঝে ড্রিঙ্কস করতো, কিন্তু এরকম ইদানিং যেমন করছে তেমন না, মাঝে মাঝে করতো, যেটা আমার পছন্দ ছিল না। হ্যাঁ বিয়ের আগে জানতাম যে ওইগুলো মাঝে মাঝে করে, কিন্তু আগে বলে অনেক কন্টিনিউ করতো, যতটুকু আমি শুনছি ওদের ব্যান্ডের মুখে, ওর ফ্রেন্ডরা প্রায় বলতো যে সারা সারা দিন বলে বা রাতে বলে খায়া খায়া বলে ঘুরতো,
যেটা এটা ব্যাড হ্যাবিট, এটা ছাড়ার জন্য আমি অনেক ট্রাই করছি। পরে আমি একটু একটু পারছি, কিন্তু তারপর একেবারে টোটালি আমি বলবো পারছি, সাকসেস না। কিন্তু ওরে 5 ওয়াক্ত নামাজটা আমি ধরাইতে পারিনি। 4 ওয়াক্ত পড়তো, জুম্মার নামাজ এখনো পড়ে যেটুক জানি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কোনোদিন আমি আরো পড়াইতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তো ওরা বলতাম যে এগুলা করো না, ডাক্তার তোমার না বললে যে এগুলা করলে তো তোমার সমস্যা, বুঝাইতাম। এই বুঝা ঘুরে ফিরে সেম কাজ করে। তো এই হলে আমার মনের মধ্যে কষ্ট থাকতো। তো বলতাম না, ওরা বুঝাইতাম যে দেখো এগুলা করো না, একটা সমস্যা হইব। তো কয়েকদিন একবার অসুস্থ হইলো, অসুস্থ হওয়ার পর বললো না আমি তোবা কাটুম, ছাইরা দিমু, এগুলা আর খামু না, ভালো হয়ে যাবো বললো, কমিটমেন্ট দিল। দেওয়ার অনেক দিন গেল, ভালো কয়েকদিন ভালোই ছিল, এরকম দেখলাম ভালোই, ওরকম কিছু না। কিন্তু আবার ঘুরে ফিরে আবার আরেক সমস্যা শুরু হইলো। আরেক সমস্যা কি, ওরা আমি যখন ওই যে আমার বিয়ের ব্যাপারটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা শুরু করি, বুঝছেন, যখন 2.5 বছর না 3 বছর হয়, আমার আসলে গুলাই ফেলছি, এরকম হয়। তখন ওর পর আমার নাম বলবো না, আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমি এই জিনিসটা শেয়ার করি যে দোষ, আমি তো একটা অপরাধ করছি, দোষ মানে গিলটি লাগে আসলে, তোদের সাথে চোখ মিলা কথা বলারও পাই না, কি মনে করবি জানি না, আমি অনুতপ্ত, আমার মাফ করে দিস দোষ, আমি তো বিয়ে করছি। আমার বান্ধবী আমার দিকে তাকাই রয়েছে, মস্করা করস না রে, আমাকে না দোষ সিরিয়াসলি বিয়ে করছি। কার বিয়ে করছিস? তখন দেখাইলাম, ওর ছবি দেখাইলাম, ওরে করলাম। তারপরে যখন বলছি ও ম্যারিড ছিল, আমার বান্ধবী শকিং, এটা তুই কি করছিস, ও রিয়াক্ট, আমাকে দোষ এখন তো করছি, আমি কি হয়েছে, ও তো ডিভোর্স দিছে। আমি এবার ওরে বলছি ও তো ডিভোর্স দিছে। আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দিছে, ওকে ফাইন, ডিভোর্স নাম্বারটা আমার দেখাইস, ঠিক আছে? ও আমার বলছে তুই বলবি দেখতে চাস। তো এই হইলো আমাদের মধ্যে আবার প্যাচ, আবার ঝগড়া লাগা শুরু। ওরে ফোন দিই, ও মনে হয় মাঠে খেলতেছিল, যতটুকু আমার খেলা আছে। কয় কি হয়েছে, এত ফোন দিতেছো? আমি না শোনো, তোমার সাথে আমার কথা আছে, তোমার খেলা শেষ হলে আমার একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে। তো আমি রেখে দিলাম, ও খেলা টেলা শেষ হয়েছে, পরে আমার বড় ফোন দিছে। তো ফোন দেওয়ার পর আমার বলে কি হয়েছে, এত ফোন দিছিলে, কি হয়েছে, তোমার কোনো সমস্যা? আমি কই সমস্যা না, তুমি যে তোমার বউরে ডিভোর্স দিছো, ডিভোর্স নামা। তো উকিলের কাছে, মানে বলতেছে উকিলের কাছে। আমি উকিলের কাছে ভালো কথা, আমার ডিভোর্স নামাই না দেখাইবা। তো ও বলে আচ্ছা দেখা মনে। এরকম করতে করতে 1-2 মাস কাটাই ফেলে। একটা রুলস আছে, এগুলা আছে, মানে আমার একটা ভুং ভাং বুঝাইতেছে। পরে একদিন আমার বলে কয় তোমার সাথে একটা কথা আছে। আমি কই কও। আমার মাফ করে দিবা কও। আমি কও মাফ করে দিব কও। আমি না ডিভোর্স দিইনি। তখন আবার আকাশটা ভেঙে পড়লো। মানে আমি কি বলবো, এখন তো আমি বউ, ডিভোর্স দেয়নি, এখন কি কমো আমি? আমি বলছি তোর ভাত আমি খামো না, তোর লগে আমি আর থাকুম না, তুই একটা চিটার। আমি এই কথা সরাসরি বলছি ওরে, তুই একটা খারাপ, তুই যদি খারাপ না হইতি তুই আমার এইভাবে সর্বনাশটা করতি না, তুই একটা খারাপ, তোর ঘরে না একটা মেয়ে হয়েছে, আমি যে কথাটা বলছিলাম, তুই আসলেই ভালো না। তখন ও আমারে এরকম করি দেখে আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করি, অনেক মানে অনেক খারাপ ব্যবহার করছি, এটা সত্যি কথা। তখন তারপর ও আমারে ফোন দেয়, ফোন দেওয়ানোর পর কয়েকদিন ফোন দেয়, বুঝায়, আমি বুঝি না, আমি একই কথা, তুই খারাপ, তুই ভালো না। তো কেমনে কেমনে ও আমারে বুঝায়, রিয়েলাইজ করে আমি এবার তালাক দিমু। তারপরে এই যে আমি উকিলের নামে আসি, ওর একটা উকিল থাকে আলামিন কইরা, তো তারা বুঝাই, যেহেতু জানে আলামিন ভাইরে আমি বলি নাই যে কি ডিটেলস, আমি বলছি ওর বোরে তালাক দেয় না, এই জন্য তালাক দাও, কিন্তু আসল গোমর খবরটা আমি বলি না, যে আমি আদৌ জানতাম যে ওর তালাক দিছে, তারপর আমি বিয়ে করছি। ওর কারণে ওর সাথে বলছি, তো বোঝে না এটা কোনো ব্যাপার না। ওরে জিজ্ঞেস করছে, ওই উকিল জিজ্ঞেস করছে যে আপনি কি আসলে বোর সাথে থাকবেন না? না আমি থাকুম না, ওর সাথে থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমার অফিসে, আসেন, আইসা তাহলে ডিসকাস করেন, তারপরে একটা সলিউশন দিব। তো আলামিনের অফিসে যাইছে, আমি নিজেই দেখছি, পাসপোর্ট সাইজের ছবি, কাবিননামা নিয়ে গেছে, আমি নিজেই দেখছি। তারপর গেছে, ওখানে গেছে, তারপর শুনলাম যে আমি ফোন দিলাম, যে সে বললো তালাক কনফার্ম হয়ে গেছে। তালাকের টাইমে ছিলাম না, এটা সত্যি, কিন্তু তালাকের পেপারও আমার দেখাইছে। এখন না করতেছে, এখন তো কিছু করার নাই, বাট ও আমার দেখাইছে, আমি দেখছি পাসপোর্ট সাইজের ছবি ছিল, ওই ওর বইয়ের একটা মানে হেজাব পর একটা ছবি ছিল, যতটুকু সম্ভব আমার খেলা আছে। আচ্ছা যাই হোক, আমি জানি ডিভোর্স এবার হয়ে গেছে। তো 3 মাস পর, যেটা রুলস, ডিভোর্স হইতে সময় লাগে, তো 3 মাস না 4 মাস হয়েছে, আমি তারপর আবার সেম 2019 ডিসেম্বরের 5 তারিখ আবার ওরে বিয়ে করি। জানি এখন ওই ডিভোর্স, ওরা আমি বিয়ে করি। ও বিয়ে করার আগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডিভোর্সের আগে আবার জানতে পারি, মানে কি আর বলবো, ওর বউ আবারও প্রেগনেন্ট।
এটা নিয়ে আমার সাথে তো আবার সেই লেভেলের ঝগড়া, মানে এটা না বললে নয়, মানে ওর সাথে আমার আমি কান্নাকাটি কইরা পুরা শেষ। যেটা তুমি কি করছো, এটা তো তুমি আমার সাথে করতে পারো না। তুমি এর আগে প্রথম একটা বেবি নিলা, হ্যাঁ ওটা জানতাম, কিন্তু এখন তুমি কোন অপরাধে আবার একটা বেবি হইতেছো? তালাক দিবা মানে এখনো দাও নাই, দিবা আবার বেবি হইতেছে মানে কি? মানে আমার কনভিন্স করে এটা ভুল হয়ে গেছে, হ্যান ত্যান ব্যানছেন, মানে একটা না একটা বাহানা দিতেছে, এটা ভুল করে ফেলছি বাবু, মাফ করে দাও, ভুল তো মানুষই করে না, এরকম করে আমারে বুঝাই। আমি না, এটা কি ভুল না, এটা তুমি কি করছো, এটা তুমি আমার সাথে চিট করছো, তুমি ওদের সাথে জানি না আমার সাথে চিট করতেছো। এরকম করার পর ও আমার বুঝেনি তো, হাজবেন্ডরা যেভাবে ওদের পটায় আর কি, হ্যাঁ আমার আবারও পটাইলো, পটায় আমার কনভিন্স করলো যে এবার ও ভালো হয়ে যাবে, এবার ও ভালো হয়ে যাবো, মানে ভালো হয়ে যাবো, আমার কোনোদিন ছাড়বো না, এটা এবার আমার কমিটমেন্ট করলো। অ্যাটলিস্ট এবার আমার এই বিয়ে করার আগে ও আমার কোরআন শরীফ ধরেও শপথ করছিল, এই যে আমি ভুল করি, আমি ওর এই জিনিসটা আমি ভুল করি, ও কোরআন ধরে মিথ্যা কথা বলে, আমি ও যদি ধৈরা মানে না বলতো, ওরে দিয়ে না দেখতাম, মানে আমি বিলিভ করতাম না। আশ্চর্যের কথা হইলো সবসময় ছবিতে দেখতাম, মুভিতে, যে মানুষ কোরআন ধরে মিথ্যা কথা বলে, মসজিদ ছুঁয়া বলে, মারে ধৈরা বলে, আজকে ওরে ধৈরা দেখছি, ও কোরআন শরীফ ধৈরা অ্যাটলিস্ট মসজিদ ছুঁয়া, আমি এটা নিজে আমি মরবো, ও ধৈরা মিথ্যা কথা বলছে, আমি সাক্ষী। তো তারপর বিয়ে করলাম দ্বিতীয়বার, আবার 2019-এ ডিসেম্বরের 5 তারিখে আমার আবার বিয়ে হয়। তো তখন কাবির নামা নিয়ে আমার বান্ধবী মনে করেন ওর সাথে আমার সাথে ঝগড়া বলতে কি, আমি বলছি কাবির নামা বলছে যে 5 লাখ করবো, আমি বলছি না 5 লাখ না 20 লাখ করবা, যেটা আমি চাইছিলাম, কিন্তু না 20 লাখও করা হয় নাই, 10 লাখ টাকা কাবির নামা করে সেকেন্ড বার, আবার যখন আমি বিয়ে করি আবার ওরে। তো 10 লাখ টাকা কাবিন হওয়ার পর মানে ওই চাইছে 10 লাখ টাকা হোক, তো আমি করছি, কিন্তু হ্যাঁ আমি চাইছিলাম 20 লাখ টাকা, যেটা আমি বলছিলাম ওরে, করছে 10 লাখ টাকা। তো বিয়ে হয়ে গেছে, শেষ, ওর মতো আমি আমার মতো চলতেছে, লাইফ চলতেছে। ও যেভাবে আমার চাইতো আমি ঘুরতাম যাইতাম, আমারে যেভাবে বলতো আমি ওভাবেই চলতাম, ওর উপরে বার্গেনিং করতাম না, ও যেভাবে চাইতো। অ্যাটলিস্ট আমি আপনারা বলি, আমার ফেসবুক পাসওয়ার্ড পর্যন্ত ওর কাছে ছিল, আমার ফেসবুক মানে ও ফেসবুক ও অলওয়েজ চালাইতো, মাঝে মাঝে ঢুকে দেখতো আমার কে কমেন্ট করে বা কে আমার টেক্সট করে কিনা, এগুলা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হইতো। আমার দেখা গেছে আমার ফ্রেন্ডরা যখন আমার বলে কেমন আছিস বা কি করছ, আমি রিপ্লাই দিতাম, কাটতাম না। এইটারে করতো কি, ও বাড়ায় অনেক কিছু বানায় আমার নামে বলতো, বলে তুই তো ভালো না, তুই তো এগুলা করস, তোর তো খালি এখন ছেলে দেখলেই চুলকায়, মানে এই টাইপের কথা আর কি, মানে যেমনটা মানে বলে আর কি, অপবাদ দিলে যা হয়। কিছু বলতাম না, আমি বলে আচ্ছা তুমি যদি এগুলা বলো তা আমি কই যাবো, আর তুমি যখন মোবাইল কথা বলো ওয়েটিং থাকে তখন তো আমি কিছু বলি না, কারণ আমি তো ফ্রেন্ডের সাথে কথা বলি। আমি কই তুমি বললে ফ্রেন্ডের সাথে কথা বলো, আর আমি আমার ফ্রেন্ডের একটা টেক্সট দিতে পারবো না, কেমন আছে জিজ্ঞেস করতে পারবো না, যে দোস্ত কই কি করস করতে পারবো না, এটা কি অপরাধ, এটা কি খারাপ? সবারই তো এখন বর্তমান সবাই তো ফেসবুক চালায় না। ওর ফেসবুক পাসওয়ার্ড আমি জানতাম, বিকজ আমি ঢুকতাম না, হাজ গেলে ও একদিন বলাতে না 2 দিন বলাতে ঢুকছি, বিলিভ করেন আমি কখনো ফেসবুক পাসওয়ার্ডের মধ্যে ঢুকতাম না, কারণ আমার দরকার পড়ে না। শোনেন, যে খারাপ যত কিছু দিয়ে রাখি ও খারাপই হইব, ভালো আর হইব না, এটা আমার সবসময় একটা বিশ্বাস ছিল। কিন্তু মানে ওর সাথে আমি এগুলা নিয়ে বার্গেটিং করতাম না, ও যা বলতো আচ্ছা ঠিক আছে যাও, আর কারোর সাথে কথা বলবো না। আর আমি একটু দুষ্টু প্রকৃতির বলতে কি, যে আমার বোনদের মানে আমার কিছু কাজিন আছে আমাকে জান বাবু এগুলো বলতো, আমি ওদের জান বাবু বলতাম, এগুলো হলো আমার কাজিন। এটা আমি ওর সামনেও বলি, কে সবার সামনেই বলতেছি, এটা হলো আমি মজা করতাম, যে আমার নিজের কাজিন ছিল। আর 2-1 জন যারা দুষ্টামি করতো ব্লক দিয়ে দিতাম, সঙ্গে সঙ্গে ব্লক দিয়ে দিতাম। এরকম করতাম, এরকম করতে করতে আমাদের সম্পর্ক এমনি ভালোই যাচ্ছিল। হঠাৎ করে কয়েকদিন পর আমি দেখি ওর ব্যবহারটা একটু অন্য, উগ্র ব্যবহার গুলো খুবই উগ্র, মানে খুবই খারাপ ব্যবহার করে। এই যে আমি বিয়ের পর তখন আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়, দেখা গেছে আমার বিয়ে হয়ে গেছে, আমার জন্য প্রস্তাব আসে, আমি হাসি কিন্তু বলতে পারি না। এটা আসলে যারা হাইট করে বিয়ে করে তাদের জন্য যে কি একটা লজ্জা, মানে আমার দেখতে আসে, আমার প্রশ্ন করে এগুলার অ্যান্সার আমার দিতে হয়, কিন্তু কিছু করার নাই। পরে দেখা যায় ওই যে ছেলেদের সাথে কথা বইলা বুঝাই, তো ছেলেরা এটারে না করে দেয়, যে মেয়ে পছন্দ হয়নি, এটা আমি বলে দিতে বলি, তারা সেটাই বলে, এগুলা করছে।
তো এরকম করে এখন তার রোজ রোজ এরকম বাহানা করে সবাই তো আর বলা যায় না। তো তখন আমার মাথায় একটা প্ল্যান আসলো, আমি ওরা বললাম কি দেখো এরকম করে লাভ নেই, আমি যেহেতু ম্যাট্রিকটা দিই নাই তা আমি উন্মুক্ততে ভর্তি হয়ে যাই, তাই এখন একটা রিজন পাবো যে পড়াশোনার জন্য বিয়ে করতেছি না। বলে হ্যাঁ এটা একটা ভালো বুদ্ধি বলছে। তো আমি বললাম যে হ্যাঁ টাকা দিতে পারবো, তো ভর্তি হবো কই আমি তো জানি না। বলে আচ্ছা তুমি টাকা রেডি করো, আমি তোমার ভর্তি করাই দিই। তো তখন জুবলিতে ওই জগন্নাথের সাথে জুবলিতে আমার কলেজ গেট বলে সরি কলেজ গেটে ও আমারে ওর কি অন্য একটা ফ্রেন্ড না ভাই লাগে, ওর মাধ্যমে আমি টাকা দিলাম, ও আমার সবকিছু ভর্তি করাই দিল। মানে এটা আমার ফর্মালিটির পড়াশোনা। আমি ভর্তি হইলাম, দেন কন্টিনিউ ক্লাস করব। এখন আমার বলে আই শোন তোর সাথে একটা কথা আছে। আমি হ্যাঁ বল। তুই যে ম্যারেড এটা সবাইরে বলবি কইলাম, তুই যে আনম্যারেড এটা খবরদার স্কুলে যদি আমি শুনো তোরে যারা থাপড়াম। আমি কইলাম এখন ওখানে অনেক পরিচিত থাকতে পারে, যেহেতু এলাকার পাশাপাশি থাকি, বলাটা কি ঠিক হইব? না কেন ঠিক হইব না কেন, তুই আমার বউ, তোর সমস্যা কি? আচ্ছা ঠিক আছে। ও মানে যেটা বলছে আমি সেটাই করছি, আমি সবাইরে বলছি আমার হাজবেন্ড। ইভেন ও মানে মাঝে মাঝে দিয়ে আসতো নিয়ে আসতো, যেটা সত্যি কথা আমি বলছি সবাইরে বলছি। ও যেভাবে বলছে আমি অ্যাটলিস্ট সেভাবেই করছি, বলছে সবাইরে বলছি, সবাই জানে, অন্তরারাও জানে ও যে আমার হাজবেন্ড ছিল, আমার ক্লাসমেট গুলো। তারপরে কি এই যেভাবে আমাদের ভালোই ছিল। তারপরে আমার আব্বু হঠাৎ করে মানে অনেকদিন যাওয়ার পর মানে আমাদের পরীক্ষা আসছে, পরীক্ষাটা আমি দিচ্ছি। আমার আব্বু এটা একটু অসুস্থ, মানে পুরোপুরি হয় নাই, মানে আমি কোনো মতো পরীক্ষাটা মানে দেই, যেহেতু আমার বাবা অসুস্থ, এই নিয়ে দৌড়াদৌড়িতে কন্টিনিউ হয় না। তারপরে দেখা গেছে আমি আর ওখানে যাইলাম না, পরে দেখি রেজাল্ট আমি ফেল করছি, আমার হাসি পাইছে। তারপরে আমি 3 সাবজেক্টে মনে ফেল করছিলাম, আমার খেলা আছে, আমি কিন্তু তো ডাব্বাই ফেলই তো করলাম, পড়ি নাই তো পাস করুন করতে গা দিয়ে আসছি ফর্মালিটি। হারে এত সকালবেলা তোরে নিয়ে গেলাম, তুই লাস্টে আমার রেজাল্ট কি বললো, হ্যাঁ লাড্ডু দিলি, আমি এটাই খাও, তাও বলছে এটাই খাও। এরকম করে ও বলে কি তাহলে দ্বিতীয় সেমিস্টারটা দে। আমাকে দ্বিতীয় সেমিস্টার দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, হেরেলা দৌড়াদৌড়ি করতেছি, খামাখা পড়া হইব না, টাকাটুকু চলে যাবো, খামাখা আমার শ্রম নষ্ট, কারণ আমি দুইটা একসাথে ক্যারি করতে পারতেছি না। এনে সংসার সামলাও, এদিকে সকাল স্কুলে যাও, পারতেছি না, আবার তোমার সময় না দিলে তুমিও চিল্লাও, আমি কই যাবো, আমি পারব না, বাদ দিয়ে দিই। তো বাদ দিয়ে দিলাম। তোর সাথে আবার ভালোই আমার এমনি হইতো। তা আমার বাবা হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ে, বেশি অসুস্থ হওয়ার পরে দেখা গেছে আমি আমার বাবার দিকে ধ্যানটা থাকি, ঠিক আছে, কিন্তু ওর সাথে আমি কন্টিনিউ করলাম, টাচে আছি, কথা বলি। ও কি করলো মানে 2021 আসে নাই, মানে 20 সাল মানে শেষ হইব ডিসেম্বর লাস্টে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি আমার বাবার নিয়ে বিজি থাকি, আমি মনে করছি আমার বাবার সাথে সময় দিয়ে দেখে নাকি, কিন্তু ও যেভাবে বলতেছে আমি তো ঘুরতেছি, ও আমার যখন ডাকতেছে আমি যাইতেছি, এমন না যে আমি ওরা ইগনোর করতেছি, সবই করতেছি, কিন্তু ওর ব্যবহারটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে, আমি আগের মতো নাই, সে আগের মতো ভালোবাসাটা কই গেল, কন্টিনিউ ফোন দিত, কমে যায়। তারপরে কি করতো, ওর নাম্বার প্রায় উইটিং পাইতাম, তো আমার কাছে কেমন জানি একটা খাটকা লাগতেছে। তার মধ্যে দিয়ে আরেকটা কথা বলা হয়েছে, আমি ফেব্রুয়ারির দিকে মানে 21 সালে ফেব্রুয়ারির দিকে সরি জানুয়ারির লাস্টের দিকে মেবি, আমার খেয়াল নাই, নানু বাসায় গেছিলাম। ওই আমার নানু বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে ওই একটা জায়গা ঘুরবো, ওইটা নিয়ে আমাদের ডিসকাস, আমার আম্মা যেহেতু নাই আমাদেরই তো ডাকতে হইব। তো বললা যেহেতু ছোট, আমি বলছি তোরা থাক, তোরা যাস না, আমি যাই। যাওয়ার পর ওখানে মানে কথাবার্তা হয় মামাদের সাথে, আমি মনে হয় 3 দিন মনে হয়েছিলাম, কিন্তু আমার ওরা সুন্দর লাগছে, কেন জানি ওরা আমার সুন্দর লাগছে। আমার ফোন দিয়ে বলে বেবি তুমি কলম কারোর সাথে কোনো কিছু করো না, কিন্তু আমার সুন্দর লাগতেছে, ও করতেছে, ব্যাপারটা আমার বলতেছে কেন জানি, আমি সামহাও আমার কাছে মনে হয়েছে ভালোবাসি দেখে না কি আই ডোন্ট নো, বাট আমার কাছে মনে হয়েছে সামথিং ইজ রং। তো তখন আমি একজনের ফোন দেই, নামটা নাই বলে ভাইয়ের আমি ফোন দেই। ভাইয়া বলে তুমি কিছুই জানো না? না ভাইয়া, আপনার ফ্রেন্ড তো জানি কেমন চেঞ্জ হয়ে গেছে ভাই, আগের মতো নাই ভাই। কারণটা কি? প্রথমটা ডিভোর্স দিয়েছে শুনলাম, আবার এর আগে তো অকারেন্স করছে একটা বাচ্চা হয়েছে, আমি ভাবছি আরেকটা বাচ্চা হইতেছে কিনা জিজ্ঞেস করি, না এরকম কিছু আমি শুনি না, আমি জানি না, আদৌ জানি না, কারণ ওর বাসা যাই না, কিভাবে বলবো। কিন্তু তোমার হাজবেন্ড একটা অকারেন্স করতেছে, খালি তুমি আর একটু বললাম, অকারেন্সটা কি ভাই আমার একটু বলেন, আমি তো আপনার বোন লাগে। বোন তুমি তোমার কি মনে করবো আমি জানি না, তোমার আমি খুবই মায়া করি, তুমি তো আসলে সরল সোজা একটা বোকা মাইয়া, মানে কথা স্ট্রেট বলছে। আমি তোমার বলি তোমার জামার মতো এত খারাপ,
মানে বাংলাদেশে একটা মানুষ আছে কিনা আমার জানা নাই। আমি কই ভাই এই কথা কেন বলছেন? কারণ ওই যে কত মাইয়া লাইফ নষ্ট করছে, আমি তোমারে কি কম। আমি কই, কি করছে ভাই? ওই এখন আরেকটার পিছে পড়ছে, বুঝছো, কোন একটা বস্তি এভাবে বলছে, কোন এর থেকে তোমার বাড়ির কাজের মুও ভালো, এই টাইপের কথা বলছে। মানে কি হয়েছে ভাই বলবেন? ও তোমার হাজবেন্ড তো এক ছেলে মেয়ের সাথে ঘুরে ঘুরে, কই ঘুরে, হোন্ডা দিয়ে ঘুরতেছে, তুমি দেশে গেছো না, ওর সাথে থাকতেও আছে, ঘুরতেছে। এই হইলো আমার এই যে জানা হইলো যে ও কারোর সাথে ইনভলভ আছে। তো এখন তো ডাইরেক্ট স্টেট বলা যায় না। ওরা আমি বলি যে আসো বসুন্ধরায় যাই, তোমার সাথে আমার কথা আছে। আমি তো প্রায় বসুন্ধরা যাইতাম, বসুন্ধরা মুভি দেখতাম, খাইতাম, আমার অভ্যাস ছিল। বলে তোমার সাথে আমিও কথা বলবো, কিন্তু এখন না, 2-1 দিন পর। আমি 2-1 দিন পর চুরি করছো? আমি স্টেট বলে দিছি, কি চুরি করছো, ক্রাইম করছো, বউর কাছে বলে দাও, নাইলে বললাম তুমিই ফাঁসবা। বউ তো বই। এইভাবে আমি দুষ্টামি করি না, সিরিয়াসলি বলি। আমি আসলে বুঝতে দিই না, ভিতরে দিয়ে আমি কাবাব হয়ে যাচ্ছি, বাট আমি ওরা বুঝতে দিতেছি না। আমি গেলাম শেষ এদিক দিয়ে। হ্যাঁ, আমারও তোমার সাথে কথা আছে, মানে সেটা আমি এদের সাথে কাইসা কথা বলতেছি। তো বলে না, তারপরও বলে না। 14 তারিখ চলে আসছে, দেখেন আমি, ওই ভাই আমার বলে দেয় 5 তারিখে, ফেব্রুয়ারির 5 তারিখে 2021 সালে ওই মেয়েরে বিয়ে করে, নাম তানিয়া, শরীয়তপুরে থাকে। আমি বলি যদি এই লাইফটা শুনে থাকে, আমি ওরা বলি ওই মেয়ের আমি 2 বার ডাইকা আমি বুঝাইছি, বোন হিসেবে বুঝাইছি। ও যদি ওর লাইফ নষ্ট করে, আমার কিছু করার নাই। আজকে যে কান্নাটা আমি কাঁদতেছি, একদিন ও কান্দুক, এটা আমি চাই না। আর ওর সাথে কন্টাক্টের মতো বিয়ে হয়েছে আমার, এইভাবে আমি চাই না বিয়ে বসি নাই, এটা আল্লাহও জানে। আমার ও ড্রিম দেখাইছে যে ও সাথীর সাথে থাকবো না, এগুলা বইলে আমার বিয়ে করছে। আমি কখনো সম্ভব জানতাম না যে তানিয়ার নিয়ে আসবো লাইফে, সাথীরে রাখবো, তারপর এরকম অকারেন্স করবো। আবার আরেকটা ছেলে হয়েছে ইদানিং, আমি এটাও শকিং, মানে আমি শক। মানে যখন হয় তখন জানতেছি, যখন 8 মাস 7 মাস তখন জানতেছি, এর আগে গুলো আদৌ আমি জানি না। এই হয়েছে ঘটনা। তারপর এখন তার কিছু করার নেই, এখন তো আমি বিয়ে করছি, লিগ্যাল ওয়াইফে। আমি জানি দুজন কিসে সাথীদের ডিভোর্স। তো আমি যদি এখন কোনো রং করে থাকি, আমি সবার কাছে মাপ চাই। হ্যাঁ, আমার একটা ভুল হয়েছে, আমি ওর বিলিভ করাটা আমার চরম ভুল হয়েছে। কারণ আমার সাথে হয়েছে এটা একটা চিটারিং, ঠিক আছে? ও করছে জাস্ট চিটারিং। তো এই ভুলটা জানিয়ে আমার একটাই কথা, যাতে আমার মতো এরকম ভুলটা আর কেউ না করে। এটা একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে একটা। হ্যাঁ, আমরা একটু আসি শান্তা। হ্যাঁ, যেটা হচ্ছে যে যেটা দাঁড়াইলো যে আপনি গেলেন ঢাকার বাইরে নানু বাসায়। তো এর মাঝখানে আপনার যিনি হাজবেন্ড, জি জি, তিনি আরেকটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন বলে আপনার কাছে খবর গেল। জি জি। তারপর আপনি বসুন্ধরা দেখা করার কথা বললেন, ওইখান থেকে আপনি অনেক দূর আগায় গেছেন না, ওইখান তারপরে ঘটনাটা কি হলো? তারপরে কথা না বলতে, ও আমার সেদিন মানে বাহানা করতেছিল দেখা করবো না, কি মতলবে জানি। ঘন্টা 2-1 পর, 2 ঘন্টা না 1.5 ঘন্টা পর ও হাইদা ফোন দিছে, আসো যাবো। আমি বললাম এই মাত্র বললা তুমি যাবা না, আমি কাপড় না কি জানি ভিজাইছি, তুমি আবার যাবা? তোমার কাপড় চোপড় রাখো, তুমি বাইরে যাও। আমি আচ্ছা ঠিক আছে, মানে 20 মিনিট সময় দাও, আমি রেডি তো হম। আমি তো এবার বাড়ির টি শার্ট পরে তার দৌড় দিতে পারি না, আমি আবার দুষ্টামি করতেছি। আমি মনে মনে করতেছি আল্লাহ জানে কি জানি আজকে হয়, কারণ আমি জানি অকারেন্স তো করেই ফেলছে, আমার তো জানাই ও যে বিয়ে করছে, এটাও আমি জানি। আমি আরো বলতেছি না, আমি চাইতেছি তুই বল, তুই ক্রাইম করছিস, তুই স্বীকার যা। আচ্ছা চলো, আমি গেছি। যার পর ও আমারে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কি যখন তুমি যে কি বলবা, তোমার চোখ দেখে আমি বুঝতেছি তুমি কি অনুতপ্ত ফিল করতেছো, তুমি যা করছো। আমি ওর স্ট্রেট বলছি, আমি যাই করছি তোরে ঠকাইনি। ওর ডায়লগ এই কমন একটা ডায়লগ। আমি কই আচ্ছা আর কি? আমার না এরকম এরকম একজন ইমোশনাল করছে, বলছে আত্মহত্যা করব। দেখেন সেম, আমি না তারে বিয়ে করে ফেলছি। আমি ওর দিকে তাকায় রয়েছি, তাকায় আমার চোখ দিয়ে অটোমেটিক, মানে আমি যতই তাকায় থেকে আমার চোখ দিয়ে পানি বেরোইছে, বুঝছেন? টিস্যু দিয়ে আমি বুঝতেছি, মানে বুঝতে দিতেছি না, আমার অটোমেটিক পদ্মা মেঘনা সমুনা শুরু হয়েছে। আমি তাকায় রয়েছি। তারপরে দেখেন আমি কত স্ট্রং ভাবে ওর সাথে কথা বলি, কারণ ওইটা হইলো একটা শপিং মল, ওখানে তো সিনক্রেট করা যাবে না, কারণ হাজার হাজার মানুষ থাকে ওখানে। আমি এদিকে শেষ। আমি বলি এখন তুমি কি চাইতেছো, ওর সাথে থাকবা? আমি স্ট্রেট বলছি, আমি তার বাচ্চা না, তোমার সাথে থাকবা? না জান, আমি তো তোমার লাগে থাকবো। দেখেন কত বড় খারাপ। আমি আমার সাথে থাকতে হলে তো ওরও ডিভোর্স দিতে হইব, বিকজ আমি তো মানব না।
আমি তো ওইসব দেখে আসি নাই। তুমি সাথীর সাথে এই কাম করছো, তখন সাথী যে প্রেগনেন্ট ভাই আমি জানি না, পরে জানছি। মানে আপনি তো জানতেন সেটা ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স হওয়ার আগেও বললাম একটা বাচ্চা, বললাম না, জি, এটা জি, নিয়ে তো আমি জি। কনভেন্স হওয়ার পর মানে অনেক মাপটাপ চার পর জি। আচ্ছা মাফ করছি, যা ভুল মানুষই করে। আচ্ছা তোরই তো বাচ্চা, একটা যখন লইছে দুইটা হইলে সমস্যা কি? জি জি যা বিয়ে তো করেই ফেলছি, লাইফ তো নষ্ট হয়েই গেছে আমার। হ্যাঁ। আমি এই জন্য স্যাক্রিফাইস, তোর বাচ্চার সাথে তো আমার দুশ্মনী নেই, জি। তোর বাচ্চা তোর থাক, আমার জি। কি? এটা সাথী আর তোদের ব্যাপার, আমার আর কিছু জি। করার নাই। আমি জি। এটা বললে মানে মুভ করার চেষ্টা করছি। জি। কিন্তু এর মধ্যে আপনি বলেন যে 3 নাম্বারটার কথা বললে এটা মানে এটা কি ডিভোর্স হয়নি আসলে ওনার ওই প্রথম? ভাই আমি নিজে দেখছি ভাই, এখন এটা ওর উকিল আর উমিলা করছে। আমি বলেন শোনেন, এতটা বোকা না, প্রথমটা হয় না এটা ঠিক, কিন্তু 2.5 বছর আগে যেটা করছে ডিভোর্স হয়েছে। এখন ওরা উকিলটা তো না বুঝে না, আমি আপনাকে প্রশ্ন করছি হ্যাঁ। যে সেদিন তারপর যখন আপনি এইটার প্রশ্ন নিশ্চয়ই করেছেন তো, জি, জি, জি। জানলেন যখন, জি আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আপনাকে সে বললো যে সে একটা বিয়ে করে ফেলছে জি 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 আপনাকে, কিন্তু সে আবার আপনার সাথে থাকতে চায়, আপনি তখন বললেন যে সেটাও ডিভোর্স দিতে হবে। হ্যাঁ। তখন সে কি বললো? সে ডিভোর্স দিছে, তার সাথে আমি রাঙামাটি যাই। আমি আপনারে বলি, না না, আমি তৃতীয় বিয়ের কথা বলতেছি। তৃতীয় বিয়ের পরেই তো শোনেন, জি ফেব্রুয়ারির 5 তারিখে ওরে বিয়ে করে। আমি আপনার মানে আমি জি, সব জি, বলে জি, দিই, 5 তারিখে বিয়ে করে। ইভেন ওইটা তানিয়া জানে না, তানিয়ার অগোচরে আমি 8,000 টাকা দিই উকিল দিয়ে, ওই উকিল দিয়ে জি ও আমার থেকে নেয়। আলা উকিল দিয়ে কয় টাকা দিচ্ছে আমার খেয়াল নাই, 8,000 নাহলে 7,000 আমি জানি না। আমি আরো 8,000 টাকা আমার নিজের টাকা হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ 8,000 টাকা দেওয়ার পর ওই আমার সামনে ওই মেয়েরে তালাক দিছে। হ্যাঁ। ওই 3 নাম্বারটা ওটা আমার সামনে জি তালাক 3বার দিয়া সাইন দিছে। ওই ওই যে কাজী তালাক দিছে, ওই তালাক ও নিজেও বলছে এর আগে তো আপনি আরেকবার তালাক দিছে। তাহলে এটা আমি শিওর হইলাম জি। তো এটা চিট তালাক ছিল না, আচ্ছা। সাথীরও তালাক দিছে। দেখেন আপনি আচ্ছা, হিসাবটা জি, দেখেন। জি, জি, দ্বিতীয়বার যখন আমি বিয়ে করি 2019 জি এর কয়েক মাস আগে এই মেয়েরে তালাক দিছে। জি তাহলে লিগ্যাল ওয়াইফ তো আমি, জি এটা তো আমি বলতেই মানে পারি। আপনার সাথে কথা বলার পরে তিনি যাকে বিয়ে করেছিলেন জি, জি। তৃতীয়বার তাকে তালাক দেওয়া হয়েছে। তালাক দেয়া হয়েছে কাগজে কলমে, কিন্তু কন্টিনিউ অকারেন্স করেই যাচ্ছে। আচ্ছা তারপরে কি হলো এই তালাক? তারপরে ওরা রুম নিয়ে দিছে, নদীর এপার নাবানা টাওয়ারে, ওখানে রুম নিয়ে দিছে। আমি এগুলো প্রুফ পাইছি তো। আচ্ছা জি। ওখানে যাচ্ছে ও, আচ্ছা আচ্ছা যাচ্ছে ও, গেলে কি করে জানেন, মোবাইলটা অফ করে দেয় আচ্ছা আর বুঝায় ওর বাসায় নেট থাকে না। আচ্ছা আমি তা তো বোকা না, আচ্ছা আমি তো ওর প্রথম বউয়ের মতো না যে আমার হাজবেন্ড জাহার নামে চলে যাক, টাকা হইলে হইলো। আমার তো টাকার দরকার না, আমার তো ওর দরকার ছিল। আচ্ছা আমার কাছে ওর টাকার দরকার ছিল না। ইভেন সত্যি আমার যদি টাকার দরকার ছিল তাহলে তো এই যে 3 নাম্বার অকারেন্স করলে আমি তখনই কেস করে 10 লাখ টাকার মামলা দিতে পারি, তখন আমার মোরানোর টাকা এমনি খারাপ। ওর আচ্ছা। পিছনে আমি কেন টাকা দিব? আচ্ছা তো যাই হোক, এখন ও ওই মেয়েরও তালাক দিল, আমার সামনে দেখেন বুঝাইয়া তালাক দিল, জি কিন্তু ওর সাথে কন্টিনিউ আছে রিলেশন। আচ্ছা কাছে গেল, তারপরে কি হলো আমার সাথে এখন ইসে যাইবো। আমি বলতেছি মানে আমার সাথে তো আন্ডারস্ট্যান্ডিং খুবই খারাপ, হ্যাঁ। এখন ওরা তালাক দিব। মানে তখন তালাকটা দেয়নি, তখন আমি যাব কক্সবাজার। আচ্ছা তো কক্সবাজার গেলাম। এবার কক্সবাজার প্ল্যান কার এই কক্সবাজার যাওয়ার? প্ল্যান ওর ছিল, টাকা ভাঙছি আমি। আচ্ছা মজার ঘটনা শুনলেন কি আমারে কিভাবে চুনা লাগাইছে শোনেন। জি কক্সবাজার যাইবো, এখন ওর কাছে টাকা নাই। মানে ও বলে কি আমাকে হালত দাও। আমি কি হ্যাঁ তোমার তো হালত দিতে দিতে আমি এমটি হয়ে যাচ্ছে, আমার অ্যাকাউন্টে তো অনেক টাকা, বুঝো নাই জি তুমি ধাক্কা দিবার পারিব। মানে আমি দুষ্টামি করতাম আর জি কি। তো কক্সবাজার যাই, 3 দিন না 2 দিন থাকা হয় ওখানে। তারপরে আমার বান্দরবন না জানি যার না সরি হ্যাঁ বান্দরবনই মনে হয় আমরা যাই। জি আমার প্ল্যান ছিল বান্দরবন থাকবো, কক্সবাজার থাকবো না, কিন্তু কক্সবাজার আগে যেহেতু যাওয়া হয় জি তারপর বান্দরবন যাই। ওখানে 3 দিন থেকে তারপর মনে হয় বান্দরবন 2 দিন মনে হয় থাকা হয়েছিল। জি 2 দিন, হ্যাঁ 2 দিনই মনে হয় থাকা হয়েছিল। তারপর আমরা ঢাকা ব্যাক করে ওর ফ্রেন্ডে নিয়ে যায়, জি টোটালি খরচ আমার, বুঝছেন। ওর আরে আমার না খুব জানতে ছিল হ্যাঁ, এই ভদ্রলোকের ফ্যামিলিতে কে কে আছে মানে ফ্যামিলিতে আমার শ্বশুর মারা গেছে, হ্যাঁ 1 বছর হয়ে গেছে অলরেডি। আচ্ছা আর ওর আম্মু, ওর ভাইরা, 4 ভাই। এই যে এক আপি। আপনার সাথে এখানে ওখানে যায় বা হ্যাঁ। কিছু মানে ওনার লাইফে যে এত ঘটনা মানে আপনার যে তার ওয়াইফ হ্যাঁ এই ব্যাপারে তার ফ্যামিলি জানতো? একটু আলাপ পাইছে। ওই যে বললেন না তাল হইলে তিল হয়, বিয়েটা করলাম লুকানো হাইট করা যায় না। এই ঘটনা ওর বাড়ি পর্যন্ত গেছে, আমার শ্বশুর যে মারা গেছে হ্যাঁ হ্যাঁ ইভেন শ্বশুরের কানেও গেছে, কিন্তু ও স্বীকার যাইতো না, হাইট করে রাখতো। আমি নিজেও তো স্বীকার যাইতাম না। জি আমার বাসার তো বলতো কি রে তুই বোনা বিয়ে করছিস। আসলে বিয়ের কথাটা আমরা যতই হাইট করি জি একদিন না একদিন ফ্লাশ হয়। আর জি। কোর্টে যেহেতু অনেকে যায়, জি জি একজনের সাথে আমাদের তো অনেক পরিচিত মানুষ আছে, তো এই কথা মানে আপনি যখন এই যে উনি তৃতীয় বিয়েটা করলো এই যে আমার আকাশটা ভেঙে পড়লো, এই অশান্তি আমার শুরু। তখন কি আপনি তার ফ্যামিলিতে যোগাযোগ করার চেষ্টা করেন না যে আমি চাইছি ও ভালো হয়ে যাক। আচ্ছা। ভালো যদি হয়ে যায়, ওর বাচ্চাগুলো আছে, যেহেতু 2টা বেবি আছে, আমার জি। কথাটা বুঝছেন। এটা আমি হাইড করতে চাইছি এই কারণে, মানুষ বলতেই ভুল করে, হাজবেন্ড ভুল করছে, জি। কিন্তু ও তো ভুল করে না। আমি তো এবার বলছি তুই পাপ করছস, জি তুই ভুল করস না, এবার তুই পাপ করছস। আচ্ছা সাথে তার যেটা করছস, কারণ ওটা তুই ডিভোর্স দাস না, 2টা বেবি হয়ে গেছে, ওটা মাফ। আমি ওটার আর মনে রাখি নাই, কথাটা বুঝেন। জি 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 কিন্তু যখন আমি জানলাম ডিভোর্স হওয়ার পর ওই যে পোল্লাটা হয়েছে, তখন আমি কি বললাম বলেন, জি জি যে তুই ডিভোর্সও দিছিস, আবার পোলাও হয়েছিস, তুই তো একটা খারাপ। জি জি আর ও বলতেছে ডিভোর্স দেই নাই। তো
ডিভোর্স যদি নাই দিতি তাহলে তো তুই তানিয়ার ডিভোর্সটা দিলে আমি নগে ওই ওই এই কাজী সহ বললো এর আগে ওই তালাক দিছে, তালাক দেওয়ার অভ্যাস, তার মানে ঠিক কি? আছে, আমাদের দর্শক আসলে একটু কনফিউজ হয়ে যাবে, মানে এখানে অনেকবার আসলে অনেকগুলো নাম চলে আসছে, মানে জি, উনি তো জি। উনার লাইফে তো অনেকগুলো বিয়ে দেখতে পাচ্ছি। জি তো এখন যেটা হচ্ছে আপনারা চলে গেলেন ঢাকার বাইরে, সেখানে এই যে ঘুরে টুরে আসলেন, জি। তারপরে কি হলো? তারপর ওর সাথে আবার কি হয়েছে শোনেন, ও মোবাইল থুয়ে যেত বাসায়, মানে বুঝাই তো ওর ফ্রেন্ডের নাম্বার দিয়ে কন্টিনিউ কথা বলতেছে ওই মেয়ের সাথে, ওগুলো আমি জানি জানেন। বাসার মধ্যে বসে মানে রুমের মধ্যে বান্দরবনে এগুলো হইতো, আমি কাঁদতাম। আমার স্বামী যে চেঞ্জ হয়ে গেছে এটা তো বুঝতে পারে, যে কোনো জি। মেয়ে জি, বুঝতে পারে যে তার হাজবেন্ড চেঞ্জ হয়ে গেছে। রাইট। আর মজার ঘটনা হয়েছে, ও ওই মেয়ের জন্য চন্দনের গুঁড়া, আমি যে সাবান গুলা যেগুলো প্রোডাক্ট পছন্দ করলাম, যেগুলো আমি মানে মেকআপ আমি যেগুলো লাইক করতাম, দেন এগুলো বুঝছেন ওই সাথীর কথা বলে বলে বেশি বেশি নিতেছে। আমি তো জানি সাথী এত সাথে না। সাথীর কথা কিভাবে বলছে? ওর সাথে ডিভোর্স হয়েছে? ডিভোর্স হলে কি বাচ্চার কারণে একই বাসায় তো থাকতেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রুম তো বুঝাইছে আলাদা আলাদা থাকে, তা আলাদা আলাদা যদি থাকতো ভাই আমারে দেখাইছে আলাদা, আচ্ছা, ঠিক আছে, তো তো থাকতেছে ওর সাথে, আমি তো বুঝতেছি। মানে ও চিট করতেছে, মানে ও দিতেছে তালাক, আচ্ছা আচ্ছা। মানে ও মানে আমাদের বুঝাইতেছে, মানে আমার বোকা বুঝে না, আমারে সবচেয়ে চরম ঠকাইছে, আপনি তো আসলে অনেক বোকা, অনেক অনেক ঠকাইছে, তো বুঝছেন? তারপরে কি হলো? তারপরে আর কি হইব, এই যে তানিয়ার সাথে ইনভলভ, তাহলে বোঝেন আমি বলছি এক কথা, সাথী না খারাপ, হ্যাঁ। তুই আমারে বিয়ে করছিস, তা আমি তো কি করছি যে তুই তানিয়ারে বিয়ে করছিস? এটার আনসার দে, ওইটার আনসার পাই না, আমি তো তোর চরিত্র খারাপ। আচ্ছা আমি তো গালাগালি করছি, যেটা রাব্বি আমিও করছি, ও আমার মায়েরা নাক ফাটাই দিছিল, আচ্ছা। হাতের জিলে নিয়ে উড়কে ধরকে মারছে, আমি 9 মাস ধরে ওর শোষণ ভোগ করতেছি ভাই, Okay. আমার অনেক মারছে ভাই। কেন মারছে? মারছে যে আমি বলতাম যে ওই মেয়ের সাথে তুই কথা কস, এটি আমার অপরাধ, ওকে, তুই সাথের কাছে থাক, যে আমি সাথের মেনে নেবো, যদি সত্যিনের ভাত খাইতে হয়, আচ্ছা। ভুল তো করছি, তুই খারাপ, আমি এটা বুঝতে পারতেছি, সাথের দোষ নাই। এই আজকে আমি যেখানে বলতে আসছি এটা হলো আমার ভুলেরটা, আমার কারণ আমার ভুলের কারণ তো আমি সাথীর দিতে পারি না। দেখেন তার মধ্যে যারা সাথীর যখন বাচ্চাটা হয় তখন ওর কাছে সিজারের টাকা নাই, 60,000 টাকা আমার কাছে থেকে নেয়, ওকে, এটা আমি বাসাও বলে আসছি। কারণ তুমি আমার রাতের বেলা 3টা বাজে 2:30 বাজে বাসায় যায় সিনকেট করবে, আমি হলাম একটা স্থানীয় একটা মেয়ে, তো জি, এই জিনিসটা জি। মাথায় রাখা উচিত ছিল না? জি আমার যে এতটা বছর, হ্যাঁ 5টা 7টা বছর ধরে সময় দিলাম, মানুষ তো একটা মানবতা থাকে, জি ওর মধ্যে নাই। ও কি করলো, রাতের বেলা যায় সবার সামনে প্রকাশ্যে ভরা মজলিসে, জি বাসায় আব্বু ঘুমাইছিল, জি যায় বলছে যে আপনার মেয়ে আমারে ব্ল্যাকমেল করে, জি। আমি তো তার বিয়ে করি নাই, আচ্ছা, ও তো কাবিনা আগে থেকে ফেরে টেরে ফেলছে, ওকে, বিয়ে করি নাই, আপনার মেয়ে আমার ব্ল্যাকমেল করে, ও আমার কোনো ওয়াইফ না। আচ্ছা আচ্ছা গেল, তখন আমি কিছু বলি না, আমি সাথীরা মোবাইল বাইর করে দেখে দিয়েছি, কারণ আমার কাছে তো নাই, ও তো ছিঁড়া ফেলাইছে আগে, আমি তো এটা বুঝে ফেলাইছি, কাবিনা ছিঁড়া ফেলাইছে, কিন্তু আমার কাছে একটা বুদ্ধি করে রাখছিলাম কোড নাম্বার, বিয়ের কোড নাম্বারটা, এই যে এত বছর পর দ্বিতীয় কোড নাম্বারটা আমি রেখে দিছিলাম, আচ্ছা ওটা বলি না, এটা হাইড করে আমি আলাদা রেখে দিছিলাম, আচ্ছা এটি আমার কাজে আসছে, তো ওটা দিয়ে আমি বাইর করি। ওই যে বলে না সময় খারাপ হলে 500 টাকা জিনিস 3000 টাকা দিয়ে বাইর করতে হয়, হিসাব ঘটনা আমি ওই এই কাজ জি। করি। জি কাবির নামা বাইর করি, কাবির নামা বাইর করে মনে করেন কপি করি, কপি করার পর মনে করেন বাসায় আমার বাসায় একটা দেখে, জি। বাসায় দেখার পর আমার বাবা আমার রাতে 4টা বাজে জুতাদের পিটেছে, খুব স্বাভাবিক এটা। যেদিন ওরা গেছে, ওরা যাওয়ানোর পর, কারণ অনেক চিল্লাচিল্লি করছে, এখন আমার চাচিরা পর্যন্ত আমার ঠাস মানে যে তোর কি কারণে তোর তালাক দিতেছে, তোর কি নেচার খারাপ, জি মানে এক একজন এক এক খুব কথা বলতেছে, জি। যেটা আমি আনএক্সপেক্ট, মানে আমি আপনার কি বলবো, আমি এত বুঝতে পারছি। কাঁদছি এখন আমার চোখ দিয়ে পানি বের হয়। তো এখন সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা এখন আমি যে 3 নাম্বারটা বলার পর বড়টাও জানছে, বড়টা আমার কাছে বলে, মানে ও আমার কোনো কিছু দিবে না, বুঝছেন, মহারণার টাকাও দিতে চায় না, ও আমার বলে মিটমাট কি, আমার টাকা আমারে 2 লাখ টাকা দিয়ে আমার মিটমাট করানোর কথা বলে, আচ্ছা ঠিক আছে, এতদিন বলছে 5 লাখ, এখন ওদের কাছে টাকা নেই, 2 লাখ, তা আমার টাকা দিয়ে আমার তালাক দাও দি, আচ্ছা এটা কি একসেপ্ট করা যায়? আমার তালাক দিবি কারণটা কি? হুম, হুম। আমি এটা বলছি, সাথে তুমি আমার মেনে নাও, আমি যেহেতু তোমার মেনে নিতেছি, তুমি আমার মেনে নিবা কে? তোমার জামাই দোষ করছে, তুমি তোমার জামাইয়ের লগে থাকতে পারবা, তে তুমি আমার মেনে নিবা না কি লাগে? আমি তো স্বীকৃতি চাইছি, আমি তো টাকা চাইনি, মিস্টেড বলে আসছি। আর তৃতীয় ওয়াইফ? আর তৃতীয় এফের সাথে তো ও ছুটে আছে, এই 3 দিন ধরে ও মনে করে আমি জানি না, ওই সাথে আছে, আর ওর প্রথম বউটা বুঝাইছে বোকা, এই ঘটনাটা আমি আজকে আপনার কাছে বলি। জি। ও তৃতীয় বউর সাথে এখনো আছে, আমি বলবো না কই আছে, জি, সেটাও জি, আমি জি, জানি, পাবেন। আছে, আর বাসায় বলছে আমি ওর নামে কেস করছি। মজার ঘটনা হলো সাথীও কিরকম বোকা, ও বিলিভ করতেছে আমি কেস করছি, আমি যদি কেস করতাম ও বাসায় থাকতে পারে, ও ঘুরতে পারে, আচ্ছা আর এখন ও বলতেছে উল্টা, ও আমার বোনদের কাছে, আমার বোনদের মানে বলে আমার নামে কেস করবো। আচ্ছা বলেন আমি কি, কি ব্যাপারে কেস করবে? আমি জানি না, আমার নামে চিটারিং কেস দিব, মানে মিথ্যা মামলা যেগুলো বলে আর কি, এগুলো করবে আর কি, আমার এইভাবে থ্রেট দিতেছে, আল্লাহ জানি না আদৌ দিছে কিনা, আই ডোন্ট নো, আদৌ দিছে কিনা আমি জানি না। অলরাইট, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এবং প্রতি পর্বে আমি যেটা করি, আমাদের দর্শকদের বিভিন্ন প্রশ্ন এবং আমার কিছু প্রশ্ন থাকে আর কি আমার জি। গেস্টের কাছে, তো আপনাকে এখন ঝটপট কিছু প্রশ্ন করবো, আপনি জি। সেগুলো উত্তর জি, দিবেন। আজকে যে সিটে এসে বসছেন, আপনাকে যে গল্পটা বলতে হচ্ছে এটার জন্য দায়ী কি? আমি নিজে।
আপনি একটি জিনিস কি বিশ্বাস করেন যে আসলে মানুষ যা করে জীবনে কোনো না কোনো পর্যায়ে তার সাথে সেটা রিপিট হয়, এবং আপনার জীবনে কি সেটা আপনি দেখতে পেয়েছেন? হ্যাঁ আমি দেখতে পেয়েছি। কিভাবে দেখলেন? কারণ আমি এখন যেটি উপলব্ধনা হোক আর যাই হোক, আমি ভুল করছি না, জাস্টিফাই না করে ও বলছে ও ওর বলে ছাড়বো, আমি ওইটা বিশ্বাস করে ওরা ভালোবাসছি, ঠকছি না, ওর সাথে যা করছি সেম, কিন্তু আমি তারপরও স্যাক্রিফাইস করার চেষ্টা করছি, যেহেতু একটা ভুল করছি। আমি না হলে দেখেন কোন সতীন আছে যে তার সতীনের ডেলিভারি হইব, যাই না তার টাকা হালত না, আমি এইটা হ্যাঁ, শান্তা সেটা- আমি হ্যাঁ। কথা বলতে পারছি। আমি আসলে প্রশ্নটা যেটা করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আপনি এই জিনিসটা রিয়েলাইজ করছেন কিনা যে আপনি কোনো একটা সময় কারো একটা সংসার ভাঙার পিছনে হ্যাঁ ছিলেন। এটা হ্যাঁ আজকে আপনার নামে সে তানিয়া হোক আর XYZ হ্যাঁ হোক, হ্যাঁ অবশ্যই, সেও কিন্তু ডেফিনেটলি, আবার ঠিক আপনার সংসারটা এইভাবে হ্যাঁ তার ডেফিনেটলি। মানে আপনার মতো যারা আছেন, জি, যারা জি, ধরেন জি। পরকীয়া, এটা তো একটা পরকীয়াই, মানে মানে আমি আপনার একটা কথা বলি, এখানে আমি তানিয়ার দোষ দিব কি না তো আমি কথা বলি, মেন দোষটা তো ওর রে বাবা, না, না। ভুগতেছি তো আমরা সবাই। আপনি ভুগতেছেন বা আপনারা ভুগতেছেন, কিন্তু আপনারা কি মনে হয় না যে নিজেদের দোষে ভুগতেছেন? অবশ্যই। আমি যদি উনার প্রথম ওয়াইফের কথা বাদ দিই, তারপর থেকে যে সিরিয়ালের যে দুজনের নাম আসছে, জি জি এই দুজনকেই কিন্তু যে কোনো সাধারণ মানুষ, যে কোনো জি, মানুষ জি, জি। বলবে যে আপনি আপনার লাইফটাকে কঠিন করে ফেলছেন। অবশ্যই। মানে আপনি প্রথমত জানতেন যে তিনি ম্যারিড, জি এরপরে আপনি বন্ধুত্ব যে কারোর সাথে হতে পারে, সেটা আপনার ছোট বয়সে কারোর সাথে হতে পারে, তার আপনার চেয়ে বয়সে বড় কারোর সাথে হতে পারে, কিন্তু যখন সেটা সম্পর্কে জড়াবে সেই জায়গাটায় কি তখন আপনি নিজে নিজে একটা আনমেরিড পার্সন হয়ে আপনি একটা ম্যারিড পার্সনের সাথে রিলেশনশিপে জড়িয়েছেন, যখন এই ডিসিশনটা আপনি নিছেন, তখন কি আপনি আপনার মনে হয় না যে এটা আপনার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল? তখন তো আসলে মানুষ প্রেমে থাকলে অন্ধ থাকে না ভাই, হ্যাঁ, তখন ব্রেন কাজ করে না। ব্রেন কাজ করে না, কিন্তু ওই যে সাময়িক সময় যে ব্রেন ওই কাজ যে করে যখন না। আমার ভুলটা হয়েছে কোন জায়গায় আমি আপনাকে জি। বলি, যখন আমি দ্বিতীয়বার বিয়েটা না করে যদি আমি ওর কাটাপটা দিতাম, ওটাই আমার জন্য রাইট ডিসিশন ছিল। না, সেটা তো হচ্ছে যে আমি সেটা হচ্ছে যে সবচেয়ে অল্পের ভুল উপরে করছি। বেঁচে চাইতেন আর কি। হ্যাঁ আমি সবচেয়ে চরম বোকামি করছি, দ্বিতীয় অপশন করে এরকম করে করে ওর সবকিছু হাইড করাটা। মানে আমি চাইছি সাথী অব্দি না যাক, সাথী যাতে ভালো থাকে। ইভেন আমি একটা ভুল করছি, হ্যাঁ আমি করলাম ওর বাচ্চাদের জন্য করছি এটা, হ্যাঁ, হ্যাঁ। আপনি বলবেন সাথীর জন্য না, করছি ওর বাচ্চাদের জন্য, বিকজ আমি ওর বাচ্চাদের ভালোবাসি। জি। এখনো বলি, আমি এখনো বলি ওর বাচ্চাদের সাথে আমার কোনো রাগ নাই, জি। ইভেন কারণ ওরা তো জি কোনো কিছুই জানে না। জি, বরং ওদের জীবনে কপাল খারাপ যে ওদের বাপ এরকম কাজ করে হ্যাঁ ওর বেড়াচ্ছে। বাপে করছে, পোলাপানের সাথে তো আমার কোনো রাগ নাই, বিকজ ওরাও তো ভালো মানুষ। তো শান্তা, এখন আপনার জীবন থেকে আপনি কি শিখলেন, আর আপনার মতো যারা আজকে শুনতেছে তাদেরকে আপনি কি বলতে চান? অডিয়েন্সের একটা কথা বলতে চাই, মানুষের মিষ্টি মিষ্টি কথাতে যাতে এক নাম্বার না ভুলে, আর ইমপ্রেস হওয়ার আগে কারো যদি ভালোবাসে অবশ্যই জাস্টিফাই করে তার ক্যারেক্টারটা কেমন। খারাপ হোক, ক্যারেক্টার খারাপ হলেও মানুষ একসময় ভালো হয়, কিন্তু যারা পাল্টিবাজ, ধাপ্পাবাজ, কোরআন ধইরা, মসজিদ ছুঁয়ে মিথ্যা কথা বলে, এসব থেকে দূরে থাকে। কথায় কথা যারা কসম কাটে এদের ইগনোর করে। আর একটা জিনিস কি, যারা বিপদে থাকে না, এখন তো আমি প্রমাণটা পাইলাম, আমি তার সব বিপদে ছিলাম, আজকে আমি খারাপ হয়ে গেছি, তানিয়া ভালো হয়ে গেছে, তাহলে তো তানিয়া কালকে খারাপ হবে, পরশুদিন মুনিয়ার পিছে ভাগবো, এটা কোনো ব্যাপারই না। তো এইসব মানুষ থেকে ও আমারে ছাড়তেছে সেটা বড় কথা না, আজকে কষ্টটা এখানেই, আমারে ও ছাড়তেছে কি কারণে, আজকে তানিয়ার জন্য বলবো না বা সাথীর জন্য বলবো, নিজের স্বার্থে আমার ছাড়তেছে, কারণ আমারে দিয়ে আরো 7 বছর অনেক হয়েছে, আর ভালো লাগতেছে না তার, এখন খারাপ হয়ে গেছে, এখন আমার তো আর আগের মতো টাকা নাই, ঠিক আছে, আগের মতো তো ও আমার অনেক ইনসাল্ট করছে, ঠিক আছে, আর আমার কাছে যে ডকুমেন্ট আছে আমি ওটা জেলের ভাত খাওয়ানো, ওটা কোনো ব্যাপার না, এটা কোনো একটা মেয়ের লেখা কোনো ব্যাপার না, কিন্তু আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আমি চাইছি তারে ভালো করতে, তা তো পারি না, জোর করে কোনো কিছু হয় না, এটা তো আমি রিয়েলাইজ করছি, কারণ আমি তো ওর লাইফে জোর করে ঢুকি নাই, আমি তো তারে ভালোবাসি একলা। আমি আজকে ভুল করছি, হ্যাঁ অডিয়েন্স সবাই শুনতেছে, মানুষ বলতেই ভুল করে না, আমি ভুল করছি, আই একসেপ্ট, বাট আমার সাথে যেগুলো হয়েছে এটাও বললাম একটা অন্যায়, এটা চরম অন্যায়। শোনে না, কারো ঘরে শুনে না, আমি যদি কারো বোন হইতাম বা কারো মেয়ে হইতাম, আমার নিয়ে নেগেটিভ বা কথা বলার আগে একটু একটু ফিল করেন, আমি যদি কারো মেয়ে হইতাম বা কারো সন্তান হইতাম, আজকে তো আমার খারাপ বলতেন না কেউ, মানে পজিটিভলি নিতেন। আজকে আমার লাইফটা একটা মানুষ বিনা কারণে শেষ করে দিছে, আর উল্টা আমার নামে অনেক খারাপ খারাপ বলতেছে। আজকে 15টা দিন আমার কেমন দিতেছে, আমি একটু কান্দিনি, আমি সবসময় বলছি আল্লাহ আমার চোখে আর ওর জন্য পানি ফালাম না। আজকে আমি নিজের প্রতি নিজের লজ্জায় আমি পানিটা ফালাইতেছি, ঘৃণা হইতেছে নিজের প্রতি নিজের, আমরা বুঝতে পারছি আপনাকে ধৈর্য ধারণ করতে হবে লাভ করছি। এবং জীবনে আপনি সামনের দিকে এগিয়ে যান। আমি বলবো যে মানুষ